এবার আবার শুরু থেকে রিপিট করছি, আমরা কোন চ্যাপ্টার পড়ছি? মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। In that molecular basis of inheritance, we are studying about the DNA. The first point is Watson and Crick have proposed the helical structure of DNA. Point number 2, DNA is a polymer of nucleotide. Point number 3, this nucleotide which I am talking about is made up of pentose sugar, which is deoxyribose sugar for DNA, ribose sugar for RNA, plus phosphate plus nitrogen. This nitrogen is pyrimidine and purine. Pyrimidine 1 ring, purine 2 ring. Pyrimidine, thymine, uracil, cytosine, purine, adenine, guanine. So this is the thing. অ্যাডেনিনের পর কি লেখা? গুয়ানিন লেখা, GUANINE, GUANINE, গুয়ানিন, গুয়ানিন, গুয়ানিন। ঠিক আছে, গুয়ানিন। ঠিক আছে, চলো। and next হ্যাঁ বলো। গুয়ানিনের পর। গুয়ানিন বাস, এটাই তো, এটা তো হেডলাইন চলে আসলো, এটা তো হেডলাইন ও চলে আসলো। আচ্ছা। এটা তো হেডলাইন। এবার রাব করে দিচ্ছি, এবার রাব করে দিলাম, পয়েন্ট নাম্বার 1টা রাব করে দিলাম। ঠিক আছে, এই পয়েন্টটা রাব করে দিলাম। চলো, এবার 3টে পয়েন্ট হয়েছে। তিনি এখন এবার নেক্সট পয়েন্টে যাব, এবার নেক্সট পয়েন্টে যাব, এবার নেক্সট পয়েন্টে যাব। এবার 4 নম্বর পয়েন্ট সবাই লিখে নিয়েছে। আই উইল বি মুভিং ফরওয়ার্ড, আই উইল বি মুভিং ফরওয়ার্ড। এটা লিখে নাও, দেন আই উইল বি মুভিং ফরওয়ার্ড। ঠিক আছে, স্যার, হ্যাঁ বলো বলো। স্যার ওই যে পলিমারাইন আর পিউরিন, এটা কি নাইট্রোজেন থেকে দুটো পার্ট বেরোবে? হ্যাঁ হ্যাঁ, নাইট্রোজেন থেকে এখানে যে দুটো পার্ট বের করিয়েছি, এইখানে লিখবে পিউরিন, এখানে লিখবে পেনিডিন। আমার এখানে স্পেস নেই বলে এখানে লিখেছি পিউরিন, একটা পাইরিমিডিন, একটা পিউরিন। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে সবার লেখা। আই উইল বি গোয়িং ফরওয়ার্ড নাও। এটা কিন্তু নোটস, কিন্তু আজকে আমি লিখিয়ে দিচ্ছি পুরোপুরি ডিটেলে কীভাবে লেখা উচিত, কিন্তু তোমাদের শিখতে হবে যে নোটস কীভাবে লিখতে হবে। বা কিছুক্ষণ পর আবার কল করুন। आपने जिस व्यक्ति को कॉल किया है वो अभी दूसरे कॉल पर व्यस्त है। চলো নেক্সট পয়েন্টে যাচ্ছি, নেক্সট পয়েন্টে যাচ্ছি। ঠিক আছে, এবার আমি যে এখানে ডিঅক্সি রাইবোজ সুগার বললাম বা রাইবোজ সুগার বললাম, তার জন্য একটু আমি এক্সট্রা করে একটা পয়েন্ট লিখিয়ে দিচ্ছি। একটা 4 নম্বর পয়েন্ট হবে না, এই পয়েন্টের ভিতরেই যে 3 নম্বর পয়েন্ট লিখছি ওইখানে একটা লিখিয়ে দিই, ছবিটা দেখিয়ে দিই। ডিঅক্সি রাইবোজ বা রাইবোজ সুগারের ছবি কীরকম হয়, এটা নিশ্চয়ই তোমরা বানিয়েছো। You have done this in your chemistry classes, you have done this in your chemistry classes, you have done this in your chemistry classes, that HOH এরকম একটা তাদের হাত থাকে। যেখানে OH H H OH H OH H raised to H, মানে এক জায়গায় H থাকবে, এক জায়গায় OH থাকবে। So this is an example of ribose sugar. Ribose sugar কাকে বলা হয়? দিয়া মাথায় রাখবে 5। when a pentose sugar, যেখানে 5টা কার্বন হবে আর কাপ, তাকে আমরা বলি কিন্তু রাইবোজ সুগার। তো এখানে 5টা আছে, 1 2 3 4 5, এটাকে বলবো রাইবোজ সুগার। এবার ডিঅক্সি রাইবোজ সুগারটা কি, এটা রাব করে দিচ্ছি। ডিঅক্সি রাইবোজ সুগারটা কি, ডিঅক্সি রাইবোজ সুগারটা কি? ডিঅক্সি, ডিঅক্সির মানে 3 না, মনে রাখবে একটা অক্সিজেন কম আছে। মানে যদি তুমি এখান থেকে অক্সিজেনটা সরিয়ে দাও, মানে তোমার ছবিটা যদি এক্স্যাক্টলি সেরকম হয়ে যাবে, এক্স্যাক্টলি সেম জিনিস, সেম জিনিস, সেম জিনিস, OH H H OH, বাট এইখান থেকে একটা H মিসিং দেখতে, একটা O মিসিং দেখতে পাচ্ছ, একটা O মিসিং, বাকি সব কিছু সেম থাকবে। দিস টাইপ অফ থিং ইজ নোন অ্যাজ ডিঅক্সি সুগার। এটাকে বলবো আমি কি কহিলিকা? ডিঅক্সি সুগার। এটাকে আমি বলবো কিন্তু ডিঅক্সি সুগার, ডিঅক্সি সুগার। এবার আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাকে কিছু কিছু পয়েন্টগুলো, কিছু কিছু পয়েন্টগুলো ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে অর্কব, এখানে কিছু বোঝানো নেই, জাস্ট মেক দ্য থিং ভেরি ক্লিয়ার উইথ ইউ। ঠিক আছে, মেক দ্য থিং ভেরি ক্লিয়ার উইথ ইউ। নেক্সট পয়েন্ট, 4 নম্বর পয়েন্টে চলে যাও, 4 নম্বর পয়েন্টে চলে যাও, 4 নম্বর পয়েন্টে চলে যাও। ঠিক আছে, এবার 4 নম্বর পয়েন্ট আমি চলে যাচ্ছি, 3 নম্বর পয়েন্ট অবধি করিয়ে দিয়েছি, এবার 4 নম্বর পয়েন্টে লিখে দাও। ডিএনএ ইজ ডাবল স্ট্র্যান্ড, মানে দুটো স্ট্র্যান্ড আছে,
and complementary and anti-parallel এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়া, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে কি হচ্ছে, এটা এইভাবে থাকবে, যদি 5 প্রাইম টু 3 প্রাইম রান করে, এটা কিন্তু 3 প্রাইম টু 5 প্রাইম রান করবে। মানে ডাবল স্ট্র্যান্ড, দুটো স্ট্র্যান্ড, কমপ্লিমেন্টারি মানে কি, এটা নেক্সট পয়েন্ট আমি বোঝাবো তোমাকে, এটা 5 নম্বর পয়েন্টটা এখানে লিখে দিচ্ছি। নেক্সট পয়েন্ট, এটা কমপ্লিমেন্টারি মানে এ যেটা আছে, এ সবসময় ডাবল বন্ড ফর্ম করবে টি এর সাথে, ঠিক আছে, আর জি সবসময় ফর্ম করবে ট্রিপল বন্ড সি এর সাথে, এটা মাথায় রাখবে ইন দ্য কেস অফ ডিএনএ, ঠিক আছে প্রহেলিকা। বাট এ উইল ফর্ম আ ডাবল বন্ড উইথ ইউ and G will form the triple bond with C in the case of RNA। মানে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা সবাই, যে ডিএনএ আর আরএনএ তে ডিফারেন্স কি, ডিএনএ এ আর টি জি সি এই চারটে থাকবে ডিএনএ তে, এ ইউ জি সি থাকবে আরএনএ তে, চারটে জিনিস থাকবে ডিএনএ তে, এই চারটে জিনিস থাকবে আরএনএ তে। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিএনএ অ্যান্ড দ্য আরএনএ, ঠিক আছে। একটা ডিফারেন্স এখানে বলে দিলাম। আর যেখানে বলছিল কমপ্লিমেন্টারি মানে কি, যদি এখানে ধরে নাও একটা স্ট্র্যান্ড আছে, কথার কথা ধরে নাও এ টি সি জি এ টি এ সি, কথার কথা ধরে নাও এটা থাকলো, তো এটা সবসময় কমপ্লিমেন্টারি থাকবে। এ এর এগেনস্টে থাকবে এখানে টি, এ এর এগেনস্টে থাকবে টি, টি এর এগেনস্টে থাকবে এ, সি এর এগেনস্টে থাকবে জি, জি এর এগেনস্টে সি, এ এর এগেনস্টে টি, টি এর এগেনস্টে এ, এ এর এগেনস্টে টি, জি সি এর এগেনস্টে জি। এই পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে প্রহেলিকা? ইজ দিস পয়েন্ট ক্লিয়ার টু ইউ? সোহান তোর ঘুম ভেঙেছে? ঘুমোচ্ছিলিস নাকি তুই? হ্যাঁ, এতক্ষণের পর ক্লাসে ঢুকেছিস? তাহলে কোথায় ছিলিস তুই? স্কুলের ক্লাস চলছিল? হ্যাঁ বলো প্রহেলিকা। স্যার আর একবার একটু ফোর্থ পয়েন্টটা ক্লিয়ার করাবেন? তুই টিভি দেখছিলিস? তোর না মেরে আমি মাথা ফাটিয়ে দেবো, তুই টিভি দেখছিলিস আর ক্লাস করছিস না। আচ্ছা, ফোর্থ পয়েন্ট আবার ক্লিয়ার করবো। ইট ইজ আ ডাবল স্ট্র্যান্ড, মানে দুটো স্ট্র্যান্ড আছে, ঠিক আছে, দুটো লাইন আছে, এরকম দুটো লাইন সবসময় এরকম থাকবে। অ্যান্টি প্যারালাল, এই পয়েন্টটা, আচ্ছা অ্যান্টি প্যারালালটা একটু পরে বোঝাবো, কমপ্লিমেন্টারিটা আগে বোঝ। কমপ্লিমেন্টারি মানে কি, ধর কমপ্লিমেন্টারি মানে কি, ধর তুই বিরিয়ানি খেতে গেছিস, ঠিক আছে, ধর তুই বিরিয়ানি খেতে গেছিস, হ্যাঁ বাজারে, বিরিয়ানির সাথে তোর কমপ্লিমেন্টারি কি হবে, বিরিয়ানি খেলেই তোর কোল্ড ড্রিঙ্ক লাগবেই লাগবে, মানে বিরিয়ানি থাকবে তার সাথে একটা কোল্ড ড্রিঙ্ক, বিরিয়ানি থাকবে তার সাথে একটা কোল্ড ড্রিঙ্ক, ঠিক আছে। হ্যাঁ, ধর তুই বাইরে গেছিস, তুই চিকেন চাপ খাচ্ছিস, কথার কথা, তাহলে চিকেন চাপের সাথে কমপ্লিমেন্টারি হলো লচ্ছা পরোটা, মানে চিকেন চাপ নিলেই লচ্ছা পরোটা চলে আসবে, চিকেন চাপ নিলেই লচ্ছা পরোটা চলে আসবে, বুঝলি এইবার? তাই তো, এইবার দেখ, এর সাথে সবসময় টি থাকবে, মানে যদি এখানে এ থাকে তার এগেনস্টে কিন্তু টি থাকবে, মানে এটা হলো বিরিয়ানি, এটা হলো তোর কোল্ড ড্রিঙ্ক, এটা আবার বিরিয়ানি, এটা আবার কোল্ড ড্রিঙ্ক, ঠিক আছে, এটা চিকেন চাপ, তার সাথে কিন্তু লাচ্ছা পরাঠা চলে আসছে, তাই তো দিয়া? এক্সাম্পল খুব ভালো বললাম না? তো দিস ইজ নোন অ্যাজ কমপ্লিমেন্টারি। এ ইজ অলওয়েজ কমপ্লিমেন্টারি টু টি, জি ইজ অলওয়েজ কমপ্লিমেন্টারি টু সি ইন দ্য কেস অফ ডিএনএ, whereas in the case of RNA it is AUGC। এইবার ক্লিয়ার হয়েছে প্রহেলিকা? এইবার ক্লিয়ার হয়ে গেছে। খাবার দাবার গল্প করলেই তো সব বুঝে যাবে, তাই না? হেভি লাগে না খেতে প্রহেলিকা? তাই না? খাবারই তো জীবন, তাই না অর্কব? খাবারও তো জীবন, আমরা সবাই তো খাবার জন্যই বেঁচে আছি, তাই না? যেরকম তোমরা দেখো পড়াশোনা করছো কেন, তাই না? হ্যাঁ, পড়াশোনা কেন করছি আমি? হ্যাঁ অর্কব, যে পড়াশোনা করে একটা ভালো চাকরি হবে, চাকরি হলে টাকা আসবে, সেই টাকা দিয়ে খেতে পারবো, তাই তো? যদি খাওয়াই না থাকে, তাই না ট্রিনা, তাহলে আর কি লাভ? হ্যাঁ, কারো কারো আলাদা ব্যাপার, কেউ টিকটক বানানোর জন্যই বেঁচে আছে, যেরকম ট্রিনা, তাই না? হ্যাঁ, ট্রিনা তো স্যার আমি বানাই না। তাই তুমি বানাও না। আর যাই হোক, আচ্ছা এটা ক্লিয়ার হয়েছে সোহান? আমি শুরু থেকে আবার রিপিট করে দিচ্ছি তোর জন্য, যে আমরা ডিএনএ নিয়ে শুধু পড়াশোনা করছি আপাতত, যে ডিএনএর কি কি ক্যারেক্টার, ঠিক আছে? আমি ভিডিও জাস্ট ক্লাস শেষ হওয়ার পরই আমি আপলোড করে দেবো, দেখে নিস, তুই বেশি মিস করিস নি। হ্যালো, হ্যাঁ আমি ফোন করেছিলাম, সোহানের ক্লাস করতে দেরি হচ্ছিল বলে আমি ফোন করলাম, ও চলে এসছে ক্লাসে, করছে ক্লাস।
ফোন করে করে ওকে যাই হোক ও করছে আমি ডেকে নিয়েছি ওকে, ফোন করে ডাকতে হলো, তাই হোক চলে এসে আমি ক্লাসে আছো, ঠিক আছে আমি ক্লাস করাচ্ছি এখন। ঠিক আছে, কামিং ব্যাক টু ইট তো ডিএনএ ডাবল স্ট্র্যান্ড এইটা কিন্তু এখন বোঝাতে হবে, প্রহেলিকা এখন এটা বোঝায়নি। অ্যান্টি প্যারালালটা কি একটু পরেই বুঝিয়ে দিচ্ছি। অ্যান্টি প্যারালাল মানে কিছুই না, এই 5 থেকে 3-এর দিকে যাবে একটা, আর একটা 3 থেকে 5-এর দিকে যাবে। নিশ্চয়ই তোদের মাথায় এই প্রশ্নটা আসা উচিত, এই 3টা কি, হোয়াট ইজ দিস 3? এই চ্যাপ্টার কি কারো স্কুলে কমপ্লিট হয়েছে? এই চ্যাপ্টার কি কারো স্কুলে কমপ্লিট হয়েছে? অর্কাপ তোদের কি কমপ্লিট হয়েছে এই চ্যাপ্টারটা? প্রহেলিকা? স্যার আমাদের স্কুলে হয়নি এখনো হয়নি। অর্কাপ তোদের ক্লাসে হয়ে গেছে? দ্যাটস ভেরি গুড। ও এখনো হয়নি, আমাদের কারোই হয়নি। তো কি করছিস তাহলে, কি করছিস তারা? চল 5 নম্বর পয়েন্টটা হয়ে গেছে, 6 নম্বর পয়েন্টটা লিখছি। 6 নম্বর পয়েন্টটা লিখছি ত্রিনা, 6 নম্বর পয়েন্টটা লিখছি ত্রিনা, ভালো করে লেখ। এখান থেকে কিন্তু তোদের কিন্তু নিটে প্রশ্ন আসবে, আমি রোববার দিন এর উপর প্রশ্ন করাবো, ভালো করে লিখে নে। সারগাফ রুল বলছে কি, পিউরিন ইজ ইকুয়ালস টু পাইরিমিডিন। আমি এর উপরে কিন্তু রোববার একটা নিউমেরিক্যাল করাবো, ভালো করে দেখে নে। এর উপরে কিন্তু রোববার সোহা নিউমেরিক্যাল করাবো, তোকে আনসার দিতে হবে, না দিলে তোর মাথা ফাটিয়ে দেবো আমি মেরে। পিউরিন ইজ অলওয়েজ ইকুয়ালস টু পাইরিমিডিন। তো পিউরিনে কি কি ছিল প্রহেলিকা বলতো, একটু আগে আমি পড়িয়েছি। পিউরিনে কি কি ছিল? পিউরিনে ছিল এ আর জি, মানে অ্যাডেনিন আর গুয়ানাইন ছিল, পড়িয়েছি তো। আর পিরিমিডিনে কি ছিল? টি আর সি। এটা শুধু আমি ডিএনএ নিয়ে কথা বলছি, আরএনএ নিয়ে কথা বলছি না কিন্তু, ঠিক আছে? শুধু ডিএনএ নিয়ে কথা বলছি। কিভাবে নোট লিখতে হবে প্রহেলিকা বুঝতে পারছিস এবার? হাউ ইউ আর রাইটিং দ্য নোটস। তো অলওয়েজ পিউরিন ইজ ইকুয়ালস টু পাইরিমিডিন। এটাকে যদি ফর্মুলাটা কনভার্ট করি দিয়া কিভাবে লিখতে পারবো? এ প্লাস জি বাই টি প্লাস সি ইকুয়ালস টু 1। এটা ঠিক আছে? এটা ঠিক আছে? কারো কোনো অসুবিধা? এখান থেকে এই ফর্মুলার উপরে অর্কব নিউমেরিক্যাল করাবো রোববার দিন, আনসার দিতে হবে কিন্তু, আনসার কিন্তু দিতে হবে। এর উপরে কিন্তু রোববার দিন আমি একটা নিউমেরিক্যাল করাবো, ঠিক আছে? এইটাকে বলা হয় সারগাফ রুল, ঠিক আছে? এটাকে বলা হয় সারগাফ রুল। নিটের জন্য 2-একটা এক্সট্রা পয়েন্ট দরকার আছে, সেটা আমি লেখাচ্ছি না, নিটের ক্লাসে আমি লিখিয়ে দেবো। আপাতত যেটা 6টা করলাম, দিস ইজ এনাফ ফর ইয়োর বোর্ড। বোর্ডে তোমার 5টা দরকার, তাও আমি 6টা লিখিয়ে দিচ্ছি। আমি রোববার দিন 2-একটা এক্সট্রা পয়েন্টগুলো লিখিয়ে দেবো, তার উপরে আমি নিউমেরিক্যাল করাবো, ঠিক আছে? এটা বোর্ডের জন্য দ্যাট ইজ মোর দেন এনাফ। এবার যেটা তোদের বলছিলাম 7 নম্বর পয়েন্ট, 7 নম্বর পয়েন্টে আসবো এবার। 7 নম্বর পয়েন্টে আসবো, যেখানে আমি 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম বোঝাবো। কি বলছিলাম? যে এ অলওয়েজ ফর্ম আ ডাবল বন্ড উইথ টি, G always forms a triple bond with C, বা এটা সেম জিনিস, এটা রিপিট হতে থাকবে, এটা রিপিট হতে থাকবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? এটা কন্টিনিউয়াসলি রিপিট হতে থাকবে, যত লম্বা ডিএনএ তত লম্বা হবে, ঠিক আছে? আমি কি বলছিলাম 2 নম্বর পয়েন্টে লিখেছিলাম কি, ডিএনএ ইজ আ পলিমার অফ নিউক্লিওটাইড। বললাম নিউক্লিওটাইড কি কি দিয়ে তৈরি? না, নাইট্রোজেনাস বেস ছিল, আর কি কি ছিল নাইট্রোজেনাস বেসের সাথে? বল তো না, নাইট্রোজেনাস বেস ছিল, আর কি কি ছিল? বল, নাইট্রোজেনাস বেস ছাড়া আর কি ছিল? আরে বল, এই মেয়েটা তুই বলবি। স্যার জানি না। জানিস না? এখন তো খাতায় লিখিয়েছি, খোল খাতা, খাতায় তুই লিখছিস না? হ্যাঁ, 3 নম্বর না 4 নম্বর পয়েন্টে কি লিখেছি? নিউক্লিওটাইড ইকুয়ালস টু হোয়াট? নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার, আর কি আছে? পেন্টোজ সুগারের সাথে সাথে হ্যাঁ ফসফেট। হ্যাঁ, শুধু না বললেও হবে না, না বললে মার খাবি। খাতায় লিখিস নি 5 নম্বর না 4 নম্বর পয়েন্ট, নিউক্লিওটাইড ইকুয়ালস টু সুগার আর ফসফেট। তো নাইট্রোজেনাস বেস হয়ে গেছে, ঠিক আছে? আমার ক্লাসে কনসেন্ট্রেটিভ থাকতে হবে, হ্যাঁ? ক্লাস করবি এইখানে আর ওইদিকে চ্যাট করবি হোয়াটসঅ্যাপে, হবে না, হবে না। আমি কিন্তু প্রশ্ন করতে থাকবো। ধর এখানে একটা পেন্টোজ সুগার, সেম জিনিসটা এখানে এরমই পেন্টোজ সুগার, আবার এখানে আবার পেন্টোজ সুগার, এখানে এই ডায়াগ্রামটা বানা, সবাই বানা এই ডায়াগ্রামটা। বইতে কিন্তু এই ডায়াগ্রামটা নেই, আমার ছাড়া তুই এই ডায়াগ্রামটা কোথাও পাবি না, কোনো বইতে এই ডায়াগ্রাম পাবি না, কিন্তু এই ডায়াগ্রামটা বানালে তুই ফুল মার্কস পাবি, কারণ এখানে পুরোপুরি এক্সপ্লেইন করা আছে, ঠিক আছে? এবার জিনিসটা কি হবে, এখানে প্রত্যেকটা জায়গায়
এরা জয়েন হবে ফসফেট গ্রুপ দিয়ে। স্যার হ্যাঁ বল বল। স্যার এর সাথে ইকুয়ালস টু দিয়ে জি এর সাথে মানে ও তিনটে প্যারালাল লাইন কেন? কেন এটা ডাবল বন্ড, এটা ট্রিপল বন্ড। হ্যাঁ সোহান বল, এটা কোন নাম্বার চ্যাপ্টার, কত নাম্বার, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 6 নম্বর, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, 6 নম্বর চ্যাপ্টারটা, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। এর সাথে ডাবল বন্ড হয় সেই জন্য দুটো লাইন, জি এর সাথে ট্রিপল বন্ড হয় সেই জন্য তিনটে লাইন। ডাবল বন্ড ট্রিপল, এটা তো কেমিস্ট্রিতে পড়া জিনিস, এখানেও একটা সিঙ্গেল বন্ড হচ্ছে। এবার দেখ এখানে কি ফাঁকা আছে, ফসফেট ফাঁকা আছে, এখানে ফসফেট, আর এখানে কিন্তু ফসফেট ফাঁকা নেই, সুগার ফাঁকা। যেখানে সুগার ফাঁকা হয় এটা 3 নম্বর পজিশনে ফাঁকা হয়। কেমিস্ট্রিতে তোমরা নোমেনক্লেচার নিশ্চয়ই পড়েছো কিভাবে নাম্বারিং দেওয়া হয়। এখানে সুগার ফাঁকা থাকে 3rd পজিশনে সেই জন্য 3, আর এখানে ফসফেট 5 নম্বরের পজিশনে ফাঁকা থাকে সেই জন্য 5। ঠিক আছে, সেম জিনিস যদি আমি এইদিকে করি, ঠিক আছে অর্কব, সেম জিনিস যদি আমি এইদিকে করি তাহলে দেখবো কি এইদিকে আবার ফসফেট আছে, এইদিকে আবার দেখবো ফসফেট জয়েন্ট আছে, এইদিকে আবার ফসফেট জয়েন্ট আছে, আর এইদিকে আবার ফসফেট জয়েন্ট আছে, আর এইদিকে সুগার ফ্রি আছে। তাহলে এবার কি হয়ে গেল, এবার এইদিকে হয়ে গেল 5 প্রাইম এন্ড, এইদিকে হয়ে গেল 3 প্রাইম এন্ড। তো এটা কিছু না, দিস ইজ জাস্ট ওয়ান পার্ট অফ দ্য ডিএনএ। এবার যদি আমি ডিএনএ স্ট্রাকচারটা এইভাবে বানাচ্ছিলাম না, তো এটা হলো একটা লাইন, এইটা পুরো একটা লাইন, আর এটা দুটো লাইন কিন্তু জয়েন্ট আছে এখানে। আই এম জাস্ট এক্সপ্লেনিং ইউ। আচ্ছা উপরে দেখতে পাচ্ছিস না, এটা লিখে নে, তারপর আমি পাশেই এক্সপ্লেন করে দেবো। এখানে এই যে দুটো লাইন তো ডিএনএ, তো এইটা ধর একটা ডিএনএ লাইন, এটা হলো একটা ডিএনএ লাইন। এইখানে যে ডাবল বন্ড হলে তাহলে 80, আর এদিকে ট্রিপল বন্ড হলে GC. This is one DNA strand, this is other DNA strand, this DNA is running from 5 to 3, 5 to 3, আর এই DNA কি 3 to 5। এবার বোঝাতে পেরেছি দিয়া যে কেন 3 to 5 আর কেন 5 to 3, কারণ একদিকে সুগার যদি ফাঁকা থাকে তো একদিকে ফসফেট ফাঁকা থাকবে, এইদিকে উল্টোটা হবে, ফসফেট যদি ফাঁকা থাকে তো এইদিকে সুগার ফাঁকা থাকবে, সেই জন্য এটাকে বলা হয় অ্যান্টি প্যারালাল। কি বললাম, অ্যান্টি প্যারালাল। আর এই যে বন্ড হয় এই বন্ডটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড, নিশ্চয়ই তোমরা জানো, লিখে নাও ডায়াগ্রামে, কিন্তু মার্ক কর না। অর্গব সোহান, দিস ইজ হাইড্রোজেন বন্ড, এই ফসফেট বন্ড যেটা হচ্ছে দিস ইজ ফসফোডাইইস্টার বন্ড, ফসফোডাইস্টার। আবার আমি জিনিসটা রিপিট করছি, দেখ তোদের কি ধরনের প্রশ্ন আসবে এখানে বোর্ডে, প্রহেলিকা বোর্ডে কি ধরনের প্রশ্ন আসবে। যদি প্রশ্ন আসলো 5 নম্বরে, that explain the structure of DNA totally বা characteristic of DNA, যদি স্ট্রাকচার বলে এই ডায়াগ্রামটা আঁকতে হবে ভালো করে। 5 নম্বর যদি থাকে পুরো মার্কিং করতে হবে, হাইড্রোজেন বন্ড, ফসফেট বন্ড, এই সব কটা মার্ক করতে হবে। মার্ক করার সাথে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক যেগুলো বলেছি ওইগুলো লিখতে হবে, যে ডিএনএ ইজ আ ডাবল স্ট্র্যান্ড, অ্যান্টি প্যারালাল, কি দিয়ে তৈরি, ইট ইজ আ পলিমার অফ নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি, নাইট্রোজেন কি আছে, যদি 5 নম্বরে থাকে। যদি 2 নম্বরে থাকে তাহলে এটা আঁকতে হবে না, 2 বা 3টে পয়েন্ট লিখে দিলেই হবে। 3 নম্বরে থাকলে তাও এটা আঁকতে হবে না, যদি টাইম থাকে তাহলে এঁকে দেবে, না হলে আঁকবে না। আর ক্যারেক্টারিস্টিক থেকে 3টে-4টে লিখে দেবে। সো ইট ডিপেন্ড আপন হাউ ইজ দ্য মার্কস অ্যান্ড দেন হাউ ইউ উইল বি রাইটিং। এবার বুঝতে পারছো প্রহেলিকা বা যারা আমাকে আনসার লিখে দিয়েছে, আমি কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়েছি, এখনো অ্যাসাইনমেন্ট পাইনি, দিয়া অ্যাসাইনমেন্ট জমা করো, ত্রিনা অ্যাসাইনমেন্ট জমা করো, সবাই সোহান অর্কব অ্যাসাইনমেন্ট জমা করো। তো এবার আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম যে কিভাবে কোশ্চেনের আনসারগুলো লিখতে হবে। তো ডিএনএ টপিকটা পুরোপুরি ক্লিয়ার করে দিলাম, দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ডিএনএ ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। কারো কোনো অসুবিধা, কারো কোনো ডাউট, কেউ কিছু কি জিজ্ঞেস করবে আমাকে, কেউ কি আমাকে জিজ্ঞেস করার আছে কিছু? প্রহেলিকা এবার ক্লিয়ার হয়েছে সব? হ্যাঁ না স্যার ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। শ্রীনা, অর্কব, সোহাম, স্যার বলছি যে ওটা কি লেখা রয়েছে পি এর নিচে, সেটা বুঝিনি। পি এর নিচে এটা 5 প্রাইম, এটা 5 প্রাইম, 5 বললাম না, একটা 3 থেকে 5, একটা 5 থেকে 3। আর ওই সাইডে তাহলে উল্টো ছিল, এদিকে যদি 3 থাকে তাহলে এইদিকে 5 ছিল, 5 আর 3 মানে এইভাবে হবে। তোকে বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি।
যদি এইটা দুটো স্ট্র্যান্ড থাকবে তো থ্রি না, ভালো করে জিনিসটা বোঝ, ট্রাই টু লিসেন টু মাই ওয়ার্ডস অলসো। ইফ ইট ইজ থ্রি তাহলে এইদিকে হবে ফাইভ, এইদিকে হবে তাহলে উল্টোটা, ইফ ইট ইজ থ্রি তাহলে দিস ইজ ফাইভ অ্যান্ড হিয়ার ইট ইজ থ্রি। এই জিনিসটাকে বলা হয় অ্যান্টি প্যারালাল, মানে এটা যদি এই দিক দিয়ে এইদিকে যাবে তাহলে এটা এই দিক দিয়ে এই দিকে আসবে, একটা নিচ থেকে উপরে যাবে, একটা উপর থেকে নিচে আসবে, এটাকে বলা হয় অ্যান্টি প্যারালাল স্ট্রাকচার। অ্যান্টি প্যারালাল ইংলিশ বুঝতে পারছিস তো? অ্যান্টি প্যারালাল মানে অপোজিট ডাইরেকশনে যাবে। এবার ক্লিয়ার হয়েছে শ্রীনা? শ্রীনা ক্লিয়ার কি করেছি আমি? ঠিক আছে, দিয়া ক্লিয়ার, সোহান আরকাব ক্লিয়ার তোমাদের? আচ্ছা, এই জিনিসটা তোমরা ক্লাস 11-এ পড়েছো, ক্লাস 12-এ এতটা ডিটেলে নেই, বাট সিন্স এটা নিতে খুব ইম্পর্টেন্ট আর মাঝে মাঝে তোমার দিয়ে দিতে পারে, সেজন্য আমি একদম উইদিন আ মিনিট এটা তাড়াতাড়ি কমপ্লিট করে দিচ্ছি। এটা ক্লাস 12-এর সিলেবাসে এত ডিটেলে নেই, বাট তাও আমি করিয়ে দিচ্ছি। নিউক্লিওজোম মডেল মানে কি, ডিএনএ দেখতে কিরকম ওটাকে একজন বলেছিলেন এটা নিউক্লিওজোমের মতো দেখতে, সেই জন্য একে নাম দিয়েছিলেন নিউক্লিওজোম মডেল। এটাকে বলা হয় বিড অন স্ট্রিং, বিড অন স্ট্রিং মডেল। স্ট্রিং মানে কি বলতো প্রহেলিকা? মানে থ্রেড, একটা ধাগা, একটা সুতো, সুতোর উপরে মতি, বিড মানে হলো মতি। জন্য যদি ধর তুই একটা মালা আছে তো এরম, তাহলে এখানে একটা মতি আছে, এখানে একটা মতি আছে, এখানে একটা মতি আছে, তো এরম থাকে তো নেকলেসের মতো, তাই তো? এই স্ট্রাকচারটা ওরমই। ওই স্ট্রাকচারকে যদি একটু বোঝাই তো দেখ, এই স্ট্রাকচারটা এরম, এখানে দেখ দিয়া একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচ, ছয়, সাত, আট, কটা বললাম শ্রীনা? আটটা। এই আটটা গোল 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 মতো একটা জিনিস থাকে, যেটা হলো লেখ তাড়াতাড়ি, H2A লিখছিস তো, H2B, H3 আর H4, এই সব কটা দুটো করে আছে, তাহলে হয়ে যাচ্ছে কটা? আটটা হয়ে যাচ্ছে, মানে 2 into 4 করলে আটটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য এই জিনিসটাকে বলা হয় অক্টামার। কি বলবো? অক্টামার। এটা কিছুই না, এটা হলো হিস্টোন প্রোটিন, মানে ডিএনএ তে যে প্রোটিন আছে তাকেই বলা হয় হিস্টোন প্রোটিন। আর এইখানেই কিন্তু এই লম্বা লম্বা ডিএনএ কিন্তু অ্যাটাচড আছে, আবার এখানে একটা জিনিস, আবার এখানে এই আটটা হয়ে যাবে, আবার এখানে আটটা হয়ে যাবে। তো এরকমই স্ট্রাকচারটা থাকবে সব সময়। এইটা একটা অক্টামার, এখানে একটা অক্টামার, এর উপরে ডিএনএ আসলো, আবার এটা আসলো, এবার আর এখানে যে মাঝখানে যে হিস্টোন আছে তাকে বলা হয় H1 লিঙ্কার, লিঙ্কার হিস্টোন। লিঙ্কার হিস্টোন কেন? যেটা লিঙ্ক করছে, তাই তো অর্কব? একটা অক্টামার থেকে আরেকটা অক্টামারকে লিঙ্ক করছে, সেজন্য এটা বলা হয় লিঙ্কার। ঠিক আছে, আরেকটা জিনিস এখান থেকে আসতে পারে যে এটা কি করে দুজন দুজনকে একসাথে থাকে, হাউ দে আর অ্যাট্রাক্টিং ইচ আদার। অ্যাট্রাক্টিং করার একটা কারণ আছে, কারণ হিস্টোন যেটা হয়, হিস্টোন যেটা হয় ইট ইজ পজিটিভ চার্জ। ঠিক আছে, আর এই যে ডিএনএ, দিস ইজ ডিএনএ, তো ডিএনএ ইজ নেগেটিভ চার্জ। ক্লিয়ার? আর একটা পজিটিভ যদি হয়, একটা নেগেটিভ যদি হয়, তাহলে ডেফিনেটলি অ্যাট্রাক্ট করবে, আমরা সবাই জানি পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাট্রাক্ট ইচ আদার। তো এটাই স্ট্রাকচার হয়ে গেল, যেটাকে বলা হয় নিউক্লিওজোম মডেল। এখান থেকে লং কোশ্চেন কিছুই আসবে না, ছোট কোশ্চেন আসতে পারে। হোয়াট ইজ নিউক্লিওজোম মডেল, এই ডায়াগ্রামটা দিয়ে দিতে পারে। হাউ মেনি হিস্টোন আর দের? H2, H2B, H3, H4 আর H1। এই ধরনের 5 ধরনের হিস্টোন পাওয়া যায়, সবকটা দুটো করে, এটা একটা। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার আরকাব? একদম সোজা, এখানে কিছু বেশি বোঝানোর নেই। দিস ইজ নোন এজ, হ্যাঁ এটা আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। এর উপরে যদি 3 নম্বরের প্রশ্ন থাকে প্রহেলিকা, যদি 3 নম্বরে থাকে তাহলে ছবি আঁকতে হবে আর এইটাই এক্সপ্লেন করতে হবে। কীভাবে এক্সপ্লেন করবে আমি জাস্ট ফর এক্সাম্পল বলে দিচ্ছি। That nucleosome model is also known as bead-on string model, which include the histone protein, which are H2A, H2B, this. ঠিক আছে, then DNA is wrapped around it. Okay, DNA is negative charge, histone is positive charge, which is known as octamer. One octamer is linked to the other octamer by this one. তো এটা পয়েন্ট ভেঙে ভেঙে লিখে নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? প্রহেলিকা, প্রহেলিকা আনসার এবার কিভাবে লিখতে হবে, আই হোপ সো তুমি কিছু আইডিয়াটা পাচ্ছ। নেক্সট চলে যাব। DNA is genetic material, এটা আমরা সবাই জানি তো।
এটা আমরা সবাই জানি তো, ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। এটা হাইফেন দিয়েছি, এক্সক্লামেশন মার্ক দিয়েছি, একটা হাইফেন না, এক্সক্লামেশন মার্ক দিয়েছি। আমাদের জেনেটিক মেটেরিয়াল কি? না ডিএনএ, তাই তো? ইয়েস অর নো? বল ইয়েস অর নো, বল ইয়েস। স্যার হ্যাঁ ইয়েস। তাহলে ডিএনএটা জেনেটিক মেটেরিয়াল কেন অর্ক? যদি তুমি ইভলিউশন পড়েছো, নিশ্চয়ই পড়েছো ক্লাস 10-এ। হ্যাঁ সোহাম, আমরা ওইখানে পড়েছিলাম যে ডিএনএর আগে কিন্তু আরএনএ এসছিল, আরএনএ এসছিল। তাহলে আরএনএ ইজ নট দ্য জেনেটিক মেটেরিয়াল। আরএনএ কেন জেনেটিক মেটেরিয়াল নেই, বা প্রোটিন কেন জেনেটিক মেটেরিয়াল নেই, কেন ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, সেটা এক্সপ্লেন করার জন্য দুজন সায়েন্টিস্ট ছিলেন। লিখে নাও হেডিংটা, দ্য সার্চ অফ দ্য জেনেটিক মেটেরিয়াল বা ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে যা কিছু হেডিং দিতে পারো। তো এখানে পয়েন্ট নাম্বার 1, দুজন সায়েন্টিস্ট ছিলেন, তাদের নাম ছিল হার্শে আর চেজ। ঠিক আছে, তোমাদের বইতে দেখবে একটা ছবি দেওয়া আছে, যেখানে ব্যাকটেরিওফেজকে ইনফেক্ট করা হয়েছে। খুব সোজা, বইতে দেখবে অনেক কিছু ব্লা 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 লেখা আছে, এত কিছু পড়তে হবে না, তাই তো দিয়া? এত বেশি পড়ে কি হবে? কম পড়লে যদি 99% পেয়ে যাই, তাই তো? না পড়লে যদি পেয়ে যাই তাহলে তো আরও বেশি ভালো। তাহলে কম পড়েই যদি পাই, কি করেছিল উনি, কি করেছিলেন একদম সিম্পলভাবে বলে দিচ্ছি। দুটো ব্যাকটেরিওফেজ নিলেন উনি, দুটো ব্যাকটেরিওফেজ নিলেন উনি। দেখ কিভাবে শর্টে লিখেছি, ব্যাকটেরিও তারপর ফেজ করে দিলাম, এটা ফেজের সিম্বল তো, তোরা ম্যাথে পড়িস তো, ব্যাকটেরিওফেজ। দেখ শর্টে লিখে দিলাম ব্যাকটেরিওফেজ। উনি দুটো ব্যাকটেরিওফেজ নিলেন, এক জায়গায় কি করলেন উনি, এক জায়গায় উনি প্রোটিনকে ইনফেক্ট করলেন। দেখ যদি এনসিইআরটি থাকে খোল, এক জায়গায় উনি প্রোটিনকে ইনফেক্ট করলেন, যেখানে উনি প্রোটিনকে ইনফেক্ট করেছিলেন ওইখানে উনি ফসফরাস P32 ইনফেক্ট করলেন, মানে P32 দিয়ে রেডিও অ্যাক্টিভিটি করলেন। আর যেদিকে উনি ডিএনএটা ইনফেক্ট করলেন, উল্টো বললাম নাকি? স্যার পি এর পর কি লেখা? কার পর? স্যার প্রোটিন পি। আচ্ছা প্রোটিন 32। আচ্ছা না, ভুল বলেছি, এটা প্রোটিনে উল্টো বলে দিলাম। এক সেকেন্ড। এক জায়গায় প্রোটিন উনি ইনফেক্ট করলেন, আর এক জায়গায় উনি প্রোটিন ইনফেক্ট করলেন, এক জায়গায় উনি ডিএনএ ইনফেক্ট করলেন। ঠিক আছে, প্রোটিন ইনফেক্ট করলেন, এক জায়গায় ডিএনএ ইনফেক্ট করলেন। যেখানে ডিএনএ ইনফেক্ট করলেন সেখানে P32, কারণ ডিএনএ তো ফসফরাস থাকে, ফসফেট গ্রুপ থাকে, একটু আগেই বললাম। আর যেখানে প্রোটিন ছিল ওইখানে উনি S35 দিয়ে ইনফেক্ট করলেন। একটা P32, একটা S35। যেখানে ডিএনএ সেখানে P32, যেখানে প্রোটিন সেখানে S35। এখানে ঠিক আছে, একটা ব্যাকটেরিওফেজকে ইনফেক্ট করলেন। আফটার গোয়িং 2-3 স্টেজ, he has seen that the next bacteriophage, okay, या daughter bacteriophage जो भी था, whatever the daughter bacteriophage was radioactive. That means what? From the mother the radioactive have passed to the next generation. আর here এখানে দেখলো যে বেবি প্রোটিন আসলো, বা প্রোটিন আসলো from the baby bacteriophage, no radioactive. তাহলে তুমি কি ভাববে যে এটা জেনারেশন টু জেনারেশন পাস করেছে, আর এটা জেনারেশন টু জেনারেশন পাস করেনি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ওই ব্যাকটেরিয়ার পাশে ওটা কি? ফেজ, ব্যাকটেরিওফেজ। এবার ব্যাকটেরিওফেজ কি বলতো? হ্যাঁ তোদেরকে জিজ্ঞেস করি, ক্লাস ডিসকানেক্ট হয়ে গেলে কিন্তু ভাইরাসকে ইনফেক্ট করে। yes, when the bacteria infect a, sorry উল্টো বললাম, when a virus infect a bacteria, তাকে বলা হয় ব্যাকটেরিওফেজ, যেটাকে আমরা ইউজ করি ফর ডুইং সার্টেন বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট। ব্যাকটেরিওফেজ শুনেছিস আগে শ্রীনা, না প্রথমবার শুনছিস আমার মুখেই? The students will join now.
নাথরিনা বল তো, তুই ব্যাকটেরিওফেজ আগে কি শুনেছিস? না আমার না স্যার। না কি হ্যাঁ? না বলেছিস কি হ্যাঁ বলেছিস? না স্যার। না, তোকে না আমি না কি নোবেল প্রাইজ দেব, কি অস্কার দেব, কি কি স্যার দেব? আমি এটা হ্যাঁ? বলছি যে এটা একবার আরেকবার বলবে, আমি হ্যাঁ এটা ঠিক নিশ্চয়ই শুনিনি তখন। নিশ্চয়ই, আমি আবার বলবো, আবার বল, কিন্তু তার আগে না আমি বলছি তোকে না আমি কি দেব, অস্কার দেব না নোবেল দেব না কি দেব বল তো? হ্যাঁ তোকে ক্লাস, স্যার বলো বলো। স্যার এই ব্যাকটেরিয়া ফেজ কথাটা আমিও আগে শুনিনি। তোকেও অস্কার দিয়ে দেবো তাহলে, তৃণা একা পাবে না, তুইও পেয়ে যাবি। তুই ক্লাস 11-এ তোরা কি করেছিস বল তো? হ্যাঁ থ্যাংক ইউ প্রহেলিকা। থ্যাংক ইউ, কি মজা। এই দিয়া তুই শুনেছিস তো, না তুইও শুনিসনি? হ্যাঁ দিয়া, এই দিয়া তো মাইক খোল, মাইক খোল। তোদের কি এইটা চালাতে শেখাতে হবে আমাকে? হ্যাঁ এবার খুলছে। হ্যাঁ তুই কি শুনেছিস দিয়া ব্যাকটেরিওফেজ, না তুইও প্রথম শুনছিস? স্যার শুনেছি, আগের ক্লাসে ছিল। আগের ক্লাসে ছিল, আমি ক্লাস 11-এর টপিকগুলো যাদের পড়াচ্ছি তাই না, অর্কব সোহাম পড়িয়েছি তাই না? হ্যাঁ তোদের না আমি সত্যি অস্কার দেবো, তোরা ক্লাস 11 না ধুয়ে মুছে সব গঙ্গায় দিয়ে চলে আয়, ঠিক আছে? আর রাখতে হবে না ক্লাস স্যার 11-এর। 11-এ না হ্যাঁ স্যার, 10 বা 9-এর দিকে একটা মানে অল্প পার্ট ছিল। এটা ক্লাস 11-এ একটা বড় টপিক আছে পুরো ব্যাকটেরিওফেজের উপরে। হ্যাঁ ভাইরাস ওয়েন ইনফেক্টা ব্যাকটেরিয়া, তাকে বলা হয় ব্যাকটেরিওফেজ। ইয়েস সোহান, এটা তো পড়িয়েছি তোদের। স্যার বললাম এটা বুঝিয়ে দাও। আবার বোঝাবো, নিশ্চয়ই বোঝাবো, কোনো চাপ নেই। তুই যতবার বলবি আমি ততবার বোঝাবো। আর হ্যাঁ লেখাগুলো বুঝতেই পারছি না তো আবার একটু আমি বলে দিন। বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কোশ্চেন ছিল যে ডিএনএটাই হলো জেনেটিক মেটেরিয়াল, এইটা এই দুজন সায়েন্টিস্ট এক্সপ্লেন করলেন। কে সায়েন্টিস্ট? হার্সে আর চেস। কি নাম বললাম? হার্সে, HERSHEY, আর চেস CHASE। বই আছে তো, বই কিন্তু খুলে একটু পড়িস। ওনারা কি করলেন, দুটো ব্যাকটেরিওফেজ নিলেন। স্পেলিংটা আবার বড় করে লিখে দিচ্ছি, ব্যাকটেরিওফেজ। ঠিক আছে এবার ঠিক আছে, ব্যাকটেরিওফেজ, দুটো ব্যাকটেরিওফেজ নিলেন। ঠিক আছে, ব্যাকটেরিওফেজের ভিতরে ডিএনএও থাকে, প্রোটিনও থাকে। ঠিক আছে, এক জায়গায় কি করলেন উনি, যেটা ডিএনএ ছিল ডিএনএ কে মার্ক করে দিলেন, ট্যাগ করে দিলেন রেডিও অ্যাক্টিভ দিয়ে। কোন রেডিও অ্যাক্টিভ দিয়ে ট্যাগ করলেন? P32। P32 মানে কি ট্যাগ হয়েছে, কি মার্ক হয়েছে? ডিএনএ মার্ক হয়ে গেছে, রেডিও অ্যাক্টিভলি মার্কড হয়ে গেছে। এক জায়গায় ওনারা কি করলেন, S35 কে রেডিও অ্যাক্টিভিটি দিয়ে মার্ক করলেন। ঠিক আছে, তাহলে কি মার্ক হয়ে গেছে? প্রোটিন মার্ক হয়ে গেছে। একটা ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিওফেজ। তারপর কি হলো, ওই ব্যাকটেরিওফেজ একটা বাচ্চা দিল, সে বাচ্চা থেকে আরেকটা বাচ্চা হলো, এরকম করে দুটো তিনটে জেনারেশন গেল। ঠিক আছে, যখনই দুটো তিনটে জেনারেশন গেল, দেখা গেল কি, যে বাচ্চা ব্যাকটেরিওফেজ ছিল, যেটা ছোট্ট বেবি ব্যাকটেরিওফেজ ছিল, ওইখানে কি দেখা গেল, যেটা মার্ক করা হয়েছিল, what was marked P32, that was seen here in the baby bacteriophage। মানে কি, ওই বাবা থেকে তার ছেলেতে এসছে, তার ছেলে থেকে আবার একটা ছেলেতে এসছে, মানে কি ট্রান্সফার হচ্ছে? P32 ট্রান্সফার হচ্ছে, মানে ডিএনএ ট্রান্সফার হচ্ছে। তাহলে ডিএনএ ক্যান পাস ফ্রম জেনারেশন টু জেনারেশন। যেরকম আমরা বলি তো, লাস্ট চ্যাপ্টারেই পড়িয়েছিলাম যে আমরা আমাদের বাবার মতো বা আমাদের মায়ের মতো। কেন? বিকজ উই হ্যাভ গট দ্য ক্যারেক্টার ফ্রম দেম। ক্যারেক্টার মানে আমরা ডিএনএ পেয়েছি, আমরা প্রোটিন কিন্তু পাই না। কিন্তু যদি প্রোটিন পেতাম তাহলে এখানেও কিন্তু রেডিও অ্যাক্টিভিটি থাকতো, যেটা এখানে কোনো রেডিও অ্যাক্টিভিটি দেখা যায়নি। There was no radioactivity was seen here in the baby. That means protein is not transferring. প্রোটিন একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে যাচ্ছে না। যে জেনারেশনে তুমি ট্যাগ করলে শুধু সেই জেনারেশনই থাকলো, নেক্সট জেনারেশনে গেল না। দ্যাট মিনস ইট ডু নট পাস টু দ্য নেক্সট জেনারেশন, বাট ইট পাস টু দ্য নেক্সট জেনারেশন। এবার ক্লিয়ার হয়েছে ত্রিনা? ত্রিনাকে আর একবার বোঝাবো? প্রহেলিকা এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। ত্রিনা ওকে? ত্রিনা আরেকবার? তো এইবার তো বোঝা গেল, প্রহেলিকা, দিয়া, অর্কব সহ, এবার তো বোঝা গেল যে প্রোটিন হবে না।
প্রোটিন হবে না, কি হবে ডিএনএ। এবার আরেকটা জিনিস বাকি আছে আরএনএ। আরএনএও কি হতে পারে, এটা একটা ডাউট, তাই তো অর্কব আমাদের মাথায় একটা ডাউট। চলো প্রোটিন তো বাদ গেল, প্রোটিন তো হবেই না, ডিএনএ আছে, এবার আরএনএ কি হতে পারে? there is a chance that RNA can be a genetic material? There is a chance। কেন? যদি তুমি এভলিউশন একটু মাথায় রাখো সোহান, আমাদের এভলিউশনে প্রথমে কিন্তু আরএনএ এসেছিল, তাই তো, কিন্তু এখন আমরা ডিএনএ কে সিলেক্ট করেছি কেন? there is a reason। এটা বোর্ডের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সোহান, this is a very important question for your board, that why DNA is selected, not the RNA is selected as a genetic material। তার একটা কারণ আছে, এটা তোমরা সবাই জানো, that RNA is unstable, তাই তো, RNA is unstable। RNA unstable মানে আজকে একটা রকম দেখতে, কালকে আলাদা হয়ে যাবে, পরশু আলাদা হয়ে যাবে, তারপরের দিন আলাদা হয়ে যাবে। they keep on changing, they keep on changing। ধরে নাও যদি আরএনএ জেনেটিক মেটেরিয়াল হতো, আজকে আমার দুটো চোখ আছে, কালকে আমার 5টা চোখ হয়ে যেত, পরশুদিন 10টা চোখ হয়ে যেত, আর সেটা দিয়ে আমরা টিকটকে ভিডিও বানিয়ে নিতাম, তাই তো শ্রীনা? কিন্তু ওইটা হয় না, ওইটা হয় না, ওইটা হয় না কেন? বিকজ ডিএনএ ইজ স্টেবল। তো আরএনএ ইজ নট সিলেক্টেড, কারণ যদি খুব তাড়াতাড়ি এভলিউশন হয়, বলতো অর্কব, ইফ ভেরি র্যাপিড এভলিউশন হ্যাপেন্স, we call them what? যদি খুব তাড়াতাড়ি চেঞ্জেস হয়, very fast change is known as what? যেরকম স্লো চেঞ্জ we call it evolution, ফাস্ট চেঞ্জকে কি বলবো বলতো দেখি, কেউ বলতে পারবে? কেউ কি বলতে পারবে? ভেরি গুড, ভেরি 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 গুড অর্কব, ভেরি গুড। দেখ অর্কব শুধু একটু পড়াশোনা করছে, সোহান তুই তো সারাদিন শুধু শুয়ে শুয়ে কাটিয়ে দিচ্ছিস মনে হয়। প্রহেলিকা ওয়ার্ক প্রপারলি, দিয়া টেক কেয়ার অফ ইউর হেলথ, শ্রীনা একটু পড়াশোনায় একটু কনসেন্ট্রেট কর, ঠিক আছে? তো অর্কব ভেরি গুড। দ্যাট ভেরি ফাস্ট চেঞ্জেস যদি হয় সেটাকে বলবো মিউটেশন। তো মিউটেশন হলে কিন্তু প্রবলেম হবে, কারণ মিউটেশন ইজ এভরি টাইম নট গুড। সেই জন্য আরএনএ সিলেক্ট করা হয়নি, বাই দ্য নেচার ডিএনএ সিলেক্ট করা হয়েছে। লিখে নাও, হেডিংটা দিয়ে নাও। কোশ্চেন, একটা ছোট কোশ্চেন, why RNA is not selected as genetic material। ঠিক আছে প্রহেলিকা, খুব সোজা কোশ্চেন, যে RNA is not selected as a genetic material, কেন? আর why DNA is selected? সিম্পল, লিখে নাও। নাম্বার 1, RNA is unstable। দেখতে পাচ্ছিস প্রহেলিকা, আজকে কিন্তু আমি নোটগুলো লেখাচ্ছি সব, কিভাবে আনসার লিখতে হয় একটা প্রশ্নর, এইটা বলে দিলাম। এবার সেন্টেন্সের পর সেন্টেন্স, প্যারার পর প্যারা লিখতে থাকবো, তার থেকে বেশি ইম্পর্টেন্ট এইভাবে লেখা উচিত, পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। স্পেশালি যারা সিবিএসই আর আইসিএসসিতে আছে, রাইট দ্য আনসার টু দ্য পয়েন্ট, টু দ্য পয়েন্ট। আই এম সেইং अगेन এন্ড अगेन টু দ্য পয়েন্ট। একটা জিনিস তোমরা কি অবজার্ভ করেছো, কেন ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টগুলো সিবিএসইতে টপ করে না? খুব কম জনই আছে, দেখবে সিবিএসইতে টপার তোমার দিল্লি থেকে থাকে, তোমার রাজস্থান থেকে থাকে, ওরা বেশি পড়াশোনা করে না। কারণ প্রবলেম তোমাদের না, আমাদের স্টাইল অফ টিচিংয়েই প্রবলেম। কি হয় বেসিক্যালি, যত বেশি স্কুলের টিচার দেখবে তুমি, দে হ্যাভ অ্যাকচুয়ালি পাস আইদার ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড। কারণ আজ থেকে 15-20 বছর আগে যে পুরনো টিচারগুলো পড়াচ্ছে শুধু ওয়েস্ট বেঙ্গলেই ছিল। ওয়েস্ট বেঙ্গলের পাতার পর পাতা, পাতার পর পাতা আনসার লিখতে হতো, টিচারগুলো আমাদের সেইভাবেই লেখায়, হয় না প্রহেলিকা? আমি কি ভুল বলছি? কিন্তু ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর প্যাটার্ন অফ আনসার, ইউ হ্যাভ টু রাইট টু দ্য পয়েন্ট। আমিও জানি পাতার পর পাতা লিখতে হয় যখন। হ্যাঁ বলো স্যার, তুমি কি বলছিলে একটু প্রথম থেকে বলবে? আমি মানে কল এসেছিল একটা, তার জন্য শুনতে পাইনি। আমি বলছি শুরু থেকে, দ্যাট ওয়াই আরএনএ ইজ সিলেক্টেড অ্যাজ দ্য জেনেটিক মেটেরিয়াল। আরএনএ কে কেন জেনেটিক মেটেরিয়াল বলবো? এইটাই, কারণ আরএনএ ইজ আনস্টেবল। 2 নম্বরটা লিখবো, 2 নম্বরটা লিখবো, আরএনএ শো র্যাপিড মিউটেশন। এটা মিউটেশন করছে, তাই তো অর্কব? RNA কিন্তু র্যাপিড মিউটেশন করছে, which is very bad for us, which is very bad for us। তো ডিএনএ কে আমরা সিলেক্ট করছি কেন? ডিএনএ is more stable, ডিএনএ is more stable। আর 4 নম্বর পয়েন্টটা কি লিখবো? ডিএনএ is able to express, ডিএনএ is able to express, যেটা আমি লাস্ট চ্যাপ্টারে পড়িয়েছিলাম না, এক্সপ্রেশন কিভাবে হয়, is able to express। এবার দেখ প্রহেলিকা, এই 4টা পয়েন্ট যদি 2 মার্কসের থাকে, এইটা লেখা ভালো
না, আমি প্যারার পর প্যারা হাফ পাতা লিখে দিলাম, সেটা বেশি ভালো। এইটা লিখবি 4টে পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট করা বেটার। বেটার, দ্যাট ইজ ওয়াই আই এম সেইং ইউ। যদি 2 নম্বরে থাকে 4টে পয়েন্ট লিখলাম, 2 নম্বর পেয়ে গেছি। হ্যাঁ বলো। স্যার বলছি ওয়াই আর এন এ ইজ তারপরে কি লেখা এ Not, আর টি না কি not, লেখা আছে? not. Why RNA is not selected as genetic material? Why RNA is not selected genetic material? তো আমি কেন প্রহেলিকা বারবার তোমাকে আমি হিট করছি, বারবার তোমাকে কেন পুট করছি? ইউ আর ডুইং গুড, বাট ডাইরেকশন হ্যাভ টু বি গুড। এভরি টাইম হার্ড ওয়ার্ক ডাজ নট পে ইউ অফ, স্মার্ট ওয়ার্ক পে ইউ মোর। ঠিক আছে, আই হোপ সো এবার তুমি বুঝতে পারছো, ইউ আর গেটিং দ্য আইডিয়া দ্যাট হাউ টু রাইট দ্য থিং। ঠিক আছে, তাহলে সেন্টেন্সও তোমাকে খুব বেশি ইংলিশেও ফোকাস করতে হবে না। যদি আমি সেন্টেন্সের পর সেন্টেন্স করি, ইউ হ্যাভ টু ফোকাস ভেরি ইম্পর্টেন্ট অন দ্য ইংলিশ। বাট এরকম যদি সেন্টেন্স করছো, ইংলিশও ইজ নট দ্যাট মাচ রিকোয়ার্ড, কারণ আমি তো কোনো সেন্টেন্স কমপ্লিট করছি না। ইউ ডোন্ট হ্যাভ টু মেক আ কমপ্লিট সেন্টেন্স, জাস্ট মিনিং শুড কাম আউট, দ্যাটস অল। আমি ইংলিশ পরীক্ষা দিচ্ছি না, মাথায় রাখো, আমি সায়েন্স পরীক্ষা দিচ্ছি। তাই তো অর্কব, সোহান, বুঝতে পারছো কেন আমি আজকে একটু স্লো পড়াচ্ছি? কারণ আমি লাস্ট কিছুদিন থেকে দেখছিলাম তোমাদের পরীক্ষায় আনসার ফ্রেমিং ভালো হচ্ছিল না। এইবার আমি নেক্সট পরীক্ষা নেব এই চ্যাপ্টারটা শেষ করার পরই সোহান, যেন এইবার আনসার ফ্রেমিংটা ঠিকঠাক হয়। ঠিক আছে, আই হোপ টু দিস ক্লাস উইল স্যার আবার টেস্ট? হ্যাঁ, আবার টেস্ট, আবার টেস্ট। আমি প্রত্যেকটা টিচারকে বলে দিয়েছি, স্যার প্রত্যেক কত চ্যাপ্টার? এই দুটো চ্যাপ্টার, কতগুলো চ্যাপ্টার? এই দুটো চ্যাপ্টার, তার সাথে এভলিউশন হয়তো আমি করিয়ে দেবো, আর যতগুলো রিভিশন চ্যাপ্টার সব একসাথে। আমি প্রত্যেকটা টিচারকে বলে দিয়েছি দ্যাট 4টে সাবজেক্ট তোমরা পড়ছো, তো যারা 4টে সাবজেক্ট পড়ছে, যারা বোর্ডের জন্য পড়ছে, অ্যাটলিস্ট মাসে একবার মানে 4টে সাবজেক্টের মাসে 4টে টেস্ট, আর ওইদিকে নিটের ডাবল টেস্ট, 8টা টেস্ট, মাসে 12টা টেস্ট থাকবে। মাসে কটা টেস্ট না? 12টা। মাসে, প্রত্যেক মাসে কিন্তু 12টা করে টেস্ট দিতে হবে। ভালো হবে তো? প্রহেলিকা কি মোটিভেশন দিচ্ছে, বাহ ভালো। তুমিও চাপ নিও না প্রহেলিকা, তোমারও হবে, তোমারও হবে, চাপ নিও না, তোমার আমি এক্সট্রা ক্লাসগুলো রাখবো, দাঁড়াও। তো এইবার তো বোঝা গেল, আমি ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম, তাই তো দিয়া? ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম যে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স অর্কব কিসের উপর ডিপেন্ডেন্ট? পুরোপুরি ডিএনএর উপর ডিপেন্ডেন্ট। আমি ডিএনএ স্ট্রাকচার বলে দিলাম, আমি এইটা বলে দিলাম যে ডিএনএ ইজ এ জেনেটিক মেটেরিয়াল, এইটাও বলে দিলাম। আরএনএ দিয়ে হবে না, এইটাও বলে দিলাম। প্রোটিন দিয়ে হবে না। এইবার আমার কাজ হলো, এইবার আমি চ্যাপ্টারটা চালু করব। এতক্ষণ থেকে তো আমি চ্যাপ্টারের চারদিকে ঘুরছিলাম, এবার আমি চ্যাপ্টারটা চালু করব। একটা জিনিস আমি বলে দিচ্ছি সবাইকে, দ্যাট স্কুলে যখনই তুমি পড়বে সোহান বা অর্কব, দেখবে আশেপাশে তোমাকে এই চ্যাপ্টার নিয়ে অনেক ভয় দেওয়া হবে যে এটা খুব টাফ, সবচেয়ে টাফ, এটা কিছুই মাথায় ঢুকবে না। কিন্তু আমি তোমাকে বলছি, এই চ্যাপ্টারটা যদি আমার সাথে করো, এখান থেকে যতই প্রশ্ন আসবে সবাই কিন্তু ফুল মার্কস পাবে। কারণ আমার এই চ্যাপ্টারই ছিল আমার মাস্টার্সের পেপার। মাস্টার্স মানে যেখানে আমি এমএসসি করেছি, মাস্টার্স আফটার মাই বিএসসি, জেনেটিক্স ছিল আমার মেন পেপার, যেখানে আমি 2 বছর পড়েছি শুধু এই একটা চ্যাপ্টারের উপরে। এই একটা চ্যাপ্টার যেটা তুমি জাস্ট অ্যাজ এ চ্যাপ্টার পড়ছো, এই চ্যাপ্টারের পিছনে আমি 2 বছর পড়েছি। তাহলে বুঝতেই পারছো আমি এই চ্যাপ্টার নিয়ে কত ইমোশনাল। আমি যদি ডিটেলে পড়াই চ্যাপ্টার তোমার শেষই হবে না, কিন্তু যতটুকু দরকার আমি ভালো করে বোঝাবো যেন তোমাদের একটাও ডাউট না থাকে। আর এইটাও খুব বেশি অ্যাডভান্টেজিয়াস তোমাদের জন্য, কেন আমি এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, কারণ এই চ্যাপ্টারে নিটেও সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, বোর্ডেও সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। ঠিক আছে, বোর্ডে 10 নম্বর তো একটা লং কোশ্চেন কনফার্ম এখান থেকে, ছোট ছোট মিলিয়ে এই একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে ইউ উইল বি গেটিং 15 to 16 মার্কস কোশ্চেন, which is huge, huge মানে huge, বুঝলে সোহান? 15 to 16 মানে is a huge number for your board, and তোমার নিটেও এখান থেকে 3টে থেকে 4টে প্রশ্ন এক্সপেক্ট করতে পারো from a single chapter, which is also huge. এই চ্যাপ্টার নিয়ে আমি 2 বছর পড়েছি। হ্যাঁ বলো। স্যার আরএনএ ইজ আনস্টেবল, ওই পয়েন্টটা একটু আরেকবার বোঝাবেন? ইয়েস, আরএনএ আনস্টেবল, কারণ আরএনএ খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, ওইখানে মিউটেশন হয়। আজকে ধরে নাও AUGC আছে, কালকে GCA হয়ে যাবে। তাদের ডিএনএ কন্টেন্টটা সবসময় চেঞ্জ হতে থাকে। এটা আরও একটু ডিটেলে পড়াবো যখন আমি এইবার রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন করাবো, তখন আস্তে আস্তে তুমি বুঝবে যে এটা কি, ইউটা কি, জিটা কি, এদের কি দরকার। এটা কিছুই না, এইটা তোমার এক একটা ক্যারেক্টার।
ঠিক আছে, ধরে নাও কথার কথা আমি বললাম, হ্যাঁ ধরে নাও কথার কথা আমি বলছি না, ধর এটা ছিল ফর এক্সাম্পল একটা আরএনএ আমি বললাম, একটা আরএনএ বললাম, ধর AUGCAAGU, ধর তোর একটা আরএনএ নিয়ে কথা বলছি, এটা ধর তোর একটা আরএনএ। যদি আরএনএ জেনেটিক মেটেরিয়াল থাকতো, তোর মধ্যে নর্মালি আরএনএ আমাদের থাকে না, ডিএনএ থাকে, বাট কথার কথা ভাব প্রলিকা এটা আরএনএ থাকতো, তাহলে এটা এত তাড়াতাড়ি চেঞ্জ হবে। ধর এইটা একটা ক্যারেক্টার, এই একটা ক্যারেক্টার, ধর এটা ক্যারেক্টার ছিল তোর ত্রিনয়, যেটা দিয়ে ও টিকটকে ভিডিও বানাতো, হ্যাঁ মানে খুব ভালো টিকটকে এক্সপ্রেশন দিত, কালকে গিয়ে এটা চেঞ্জ হয়ে যাবে, তার কালকে গিয়ে AUGর জায়গায় হয়ে যাবে UAG, চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হলে যে এক্সপ্রেশনটা ত্রিনা দিচ্ছিল তার জন্য এই এক্সপ্রেশনটা তার চেঞ্জ হয়ে যাবে, এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। দিস ইজ মিনস আনস্টেবিলিটি, কোনো জিনিসটা ফিক্স থাকবে না, ঠিক আছে, আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিলাম। কিন্তু যদি এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় তাহলে স্পিসিসটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে, উইচ ইজ নট গুড ফর এভলিউশন। মানে যত তাড়াতাড়ি চেঞ্জ হবে স্পিসিস, তত তাড়াতাড়ি এক্সটিংক্ট তো হবে না। ধর প্রত্যেকটা মানুষের আরএনএ চেঞ্জ হয়ে গেল, তাহলে হোমোসেপিয়েন্সই শেষ, হোমোসেপিয়েন্সই থাকবে না আর, বুঝলি প্রহেলিকা? স্যার একটা কোয়েশ্চেন আছে। বল বল। স্যার বার্ডরা তো আসলে ডাইনোসরের এ থেকে এভলভ করেছিল, তো মানে ওইগুলো রেপটাইল থেকে এভোতে এসেছিল। আবার কোন আবার পয়েন্টে আবার ওটা আবার ডাইরেক্ট? আবার শুরু থেকে বল তো, ঠিক ক্লিয়ার হয়নি আমার কোশ্চেনটা, একবার আবার বল, মাইক লাগিয়ে নে, একবার বল আবার শুরু স্যার থেকে। বার্ডরা তো আসলে ওই ডাইনোসরের ইয়ে থেকে এভলভ করেছিল, হ্যাঁ যেমন কি ইয়েস, হ্যাঁ হ্যাঁ ইয়েস ওই রেপটাইল ছিল, রেপটাইল থেকে Yes. এভোস এনেছে। ইয়েস ইয়েস। তো কোন এক্সাক্ট কোন পয়েন্টে গিয়ে ওরা ওই ট্রান্সফরমেশনটা হয়েছে, নাকি ওটা গ্র্যাজুয়ালি হতে থাকে, একই ব্যাপার? আচ্ছা, এটা গ্র্যাজুয়ালি হয়, কোনো এভলিউশনই একটা পার্টিকুলার পয়েন্টে হয় না। এভরি এভলিউশন, ইভেন উই, আমরা, ম্যামালস অলসো হ্যাভ কেম ফ্রম দ্য রেপটাইলস, এটা মাথায় রাখো। হ্যাঁ, এভলিউশন আমি তোমাদের পড়াবো, নেক্সট চ্যাপ্টারই আছে। এটা যে রেপটাইলস আছে না, রেপটাইল থেকে কিন্তু একটা পয়েন্ট থেকেই কিন্তু এস আর ম্যামেল একসাথেই চলে এসছে। হ্যাঁ, অনেকটা হয় যেটা অনেকজন ভাবে যে রেপটাইলের পর ম্যামেল, সরি এস আসলো, এস পর ম্যামেল আসলো, না এটা ভুল। কিন্তু রেপটাইল থেকে একটা পয়েন্ট থেকেই কিন্তু এস আর ম্যামেল একসাথে গ্র্যাজুয়ালি, এটা একদিনে হয়নি ওরকম কোনো এভলিউশন, শুধু এইটা না, কোনো এভলিউশনই কিন্তু একটা পয়েন্টে হবে না। এভরি এভলিউশন ইজ আ গ্র্যাজুয়াল অ্যান্ড আ স্লো চেঞ্জ। এভলিউশনের ডেফিনেশন এটাই হলো, দ্যাট ইট ইজ আ স্লো চেঞ্জ। এটা আমি নেক্সট চ্যাপ্টারে পড়াবো, যেটা তোর প্রশ্ন এটা আমি নেক্সট চ্যাপ্টারে ক্লিয়ার করবো আরো। আর বল অর্কব। হ্যাঁ স্যার, ওটা বুঝেছি, মানে বলছি কোন পয়েন্টে যে আগের ফর্মটা রেপটাইল ছিল, নেক্সট ফর্মটা এভোস বনে গেল, ওটা ওরকম কোন ইয়েতে ছিল? এইটা এক্স্যাক্টলি আমি তোকে বলতে পারবো না, বা ও এক্স্যাক্টলি ওরকম হয় না। হ্যাঁ, একটা এক্স্যাক্ট আমি যখন এভলিউশন পড়াবো, একটা এরা থাকে, এরা একটা পার্টিকুলার এরা থাকে, ওটা এজ না বা টাইম, একটা এরা থেকে, ওইখান থেকে অনেকটা রেপটাইল, এটা না যে শুধু একটা রেপটাইল থেকে একটা বার্ডস এসছে, ফ্রম ডিফারেন্ট রেপটাইল ডিফারেন্ট বার্ডস হ্যাভ ইভলভড। ওকে, এটা এক্স্যাক্টলি দেখ, যে এভলিউশন বলবো বা আর্কিওলজি বলবো বা হিস্ট্রি যেটা আমরা বলি, ইট ইজ ডিপেন্ডিং আপন নট এক্স্যাক্ট থিং, কারণ এক্স্যাক্ট কিছুই থাকে না। উই জাস্ট গেট সার্টেন ফসিলস, অন দ্যাট পার্টিকুলার ফসিলস উই জাস্ট ডিরাইভ দ্যাট দিস মে হ্যাপেন অর দ্যাট মে হ্যাপেন। আজকে আমরা এই ধর কথার কথা, এই হারাপ্পা মহেঞ্জোদারো আমরা সিনেমা বানিয়ে দিয়েছি যে ওদের বাড়ি এরম ছিল, লোকজন এরম ছিল, কি কেউ দেখেছে? কেউ দেখেনি। ইট ইজ জাস্ট assumption that this type of thing may have happened. So there is nothing, any exact name of a reptile that from that particular reptile a particular age have come. No. There is a group of reptiles, from there a gradual change have occurred and that have led to the growth of a different apes. ঠিক আছে, ঠিক আছে, এরকম যদি কোনো পার্টিকুলার থাকে, হ্যাঁ there is a connecting link. Connecting link বলে একটা আলাদা জিনিস হয় যেটা কানেক্ট করে দুটো জিনিসকে, যার মধ্যে অ্যাকচুয়ালি দু রকমের ক্যারেক্টার পাওয়া যায়, যেটাকে আমরা যেরকম একটা সিম্পল এক্সাম্পল তোকে বলি না, কানেক্টিং লিঙ্ক বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং পড়িয়েছিলাম না, কানেক্টিং লিঙ্ক বিটুইন লিভিং নন লিভিং কারা হয় বলতো? স্যার ভাইরাস। সিমিলারলি আমি অ্যানিমাল কিংডমে পড়িয়েছিলাম তোদের কানেক্টিং লিঙ্ক বিটুইন অ্যানেলিডা আর্থ্রোপোডা। বলতো কি কানেক্টিং লিঙ্ক বিটুইন অ্যানেলিডা আর্থ্রোপোডা? বল সোহান, বল সিনা, এর উপর টেস্ট। স্যার অ্যাসেলমেন্টের? না, ওটা তো পুরো একটা ফাইলাম হয়ে গেল, একটা পার্টিকুলার। আই হ্যাভ গিভেন ইউ দ্য এক্সাম্পল পেরিপেটাস।
পেরিপেটাস ইজ আ এক্সাম্পল বিটুইন অ্যানালিডা আর্থ্রোপোডা, কারণ তার মধ্যে দুটোই ক্যারেক্টার থাকে। তো এইটা দিয়ে অ্যাজাম্পশন কি করা হয় অর্কব, এটা অ্যাজাম্পশন এটা হয় যে অ্যানালিডা আর্থ্রোপোডা দুটো খুব ক্লোজলি লিঙ্কড ফাইলাম। সিমিলারলি এরকমই একটা এক্সাম্পল আছে আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স যেটা নেক্সট চ্যাপ্টারে পড়াবো, উইচ ইজ আ কানেক্টিং লিঙ্ক বিটুইন বার্ড অ্যান্ড রেপটাইল। তার মধ্যে হাফ বার্ডের ক্যারেক্টার আছে আর হাফ রেপটাইলের ক্যারেক্টার আছে, এটা পড়াবো। ঠিক আছে, তো আমি পুরোপুরি চ্যাপ্টার 4 দিকে ঘুরে গেলাম। এবার এরকম কখনো হতে পারে যে এখনকার এই ক্রোকোডাইল অ্যালিগেটর এরা হিউম্যানদের মতন ইভলভ করে যাবে? কেন কি কোনো এক টাইমে হিউম্যানরাও ওরকমই ছিল, তারপরে এরকম বেড়েছে। We never know what will happen in the next 100 or 1000 years, but হ্যাঁ সায়েন্টিস্টরা কিছু কিছু সাজেস্ট করে রেখেছে দ্যাট আওয়ার ফিউচার, যেন আমাদের এখন সায়েন্টিফিক নেম হলো, আমাদের এখন সায়েন্টিফিক নেম কি? হোমো সেপিয়েন্স। আমি ভুল লিখেছি না ঠিক লিখেছি প্রহেলিকা? স্যার এসটা স্মল হবে। প্রহেলিকা আমি ভুল লিখেছি না ঠিক লিখেছি? ওকে অর্কাপ বলেছে প্রহেলিকা ভুল না ঠিক? শ্রীনা ভেরি গুড, এসটা স্মল হবে। সো উই আর হোমো। হ্যাঁ বল দিয়া, তুই এত চুপচাপ কেন? না স্যার কিছু না। হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, সো দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল সাবস্পিসিস। আমাদের ফিউচার সায়েন্টিস্টরা বলেছে যে নেক্সট স্পিসিস যেটা হবে আমাদের, সেটার নাম হবে হোমো সেপিয়েন্স ফিউচারিস। মানে ফিউচার অলরেডি ওরা বলে দিয়েছে যে হয়তো আমাদের পরের দিকে কি হবে, বলছে সায়েন্টিস্টরা কিছু কিছু বলেছে আমাদের হাইট আরো ছোট হয়ে যাবে। ঠিক আছে, কারণ কারণ কি হাইট কেন ছোট হয়ে যাবে? কারণ আমাদের যে আগে ফিজিক্যাল ওয়ার্ক আগে করতাম, এখন তো আমরা ফিজিক্যাল ওয়ার্ক করি না, তাই তো অর্গব? আগে সকালে উঠে স্কুল যেতে হতো, এখন তো 12টা অবধি ঘুমিয়ে থাকো, হ্যাঁ বেডে শুয়ে শুয়ে হেডফোন লাগিয়ে নাও, বলে দাও স্যার আমি ক্লাস করছি, তাই তো? কোনো ফিজিক্যাল ওয়ার্ক হয় না, সেই জন্য হাইট ছোট হয়ে যাবে। তোমাদের এক্সটার্নাল পিনা আর থাকবে না। কেন থাকবে না বলতো? হেডফোন তো লাগিয়ে নিচ্ছি, এর কাজ তো থাকবে না, ইট উইল বিকাম ভেস্টিজিয়াল, তাহলে চলে যাবে। সো এইটা আস্তে আস্তে বলছে। চোখটা এখানে থাকবে না, ওই একটা কার্টুন আসতো তো, চোখটা মাথার উপরে থাকে, ওই মাথার উপরে চোখ থাকবে, তখন তখন তুই 360 ডিগ্রি ঘোরাতে পারবি। সো ইট ইজ সামথিং দ্যাট দ্য সায়েন্টিস্ট হ্যাজ সেড। যাই হোক, এই চ্যাপ্টার পড়াতে পড়াতে আমি এভলিউশন চ্যাপ্টারে চলে গেছি। যাই হোক, এই 3টে চ্যাপ্টারে কিন্তু নেলসও থাকবে না। কেন নেলস থাকবে না? হ্যাঁ কেন নেলস থাকবে না কেন? আচ্ছা ফিঙ্গার্স, কেন? ফিঙ্গার্সে তো আরো বেশি কাজ, ফিঙ্গার দিয়ে না থাকলে তুই এটা চালাবি কি করে? হ্যাঁ স্যার তুমি এগুলো কি বোঝালে? এইগুলো এভলিউশন বোঝাচ্ছিলাম, এভলিউশন বোঝাচ্ছিলাম, যে ওই জিজ্ঞেস করলো যে এভলিউশন কিভাবে হতে পারে। এটা এই চ্যাপ্টার দিয়ে রিলেটেড না, নেক্সট চ্যাপ্টার দিয়ে রিলেটেড। তো স্যার এভলিউশনে কি কোনোভাবে ডিএনএ এর সাথে রিলেটেড? ডেফিনেটলি ডিএনএ যদি চেঞ্জ না হয় তাহলে এভলিউশন হবে কি করে? কিন্তু এটা আস্তে আস্তে হয়। যদি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমি এভলিউশন ওয়ার্ডটা ইউজ করবো না, তখন আমি মিউটেশন ওয়ার্ডটা ইউজ করবো, যেটা ক্যান কনভার্ট ইনটু আ গুড মিউটেশন অ্যাজ ওয়েল, ক্যান কনভার্ট ইনটু আ ব্যাড মিউটেশন অ্যাজ ওয়েল। ঠিক আছে, যেন এখন আমরা করোনা ভাইরাসে যে চেঞ্জেস হচ্ছে বলছি মিউটেশন। কেন মিউটেশন? খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আর যখন করোনা ভাইরাস এসেছিল তখন শুরুতে আমরা কি বলেছিলাম? করোনা ভাইরাস হ্যাভ ইভলভড, মানে অনেক দিন পর ওই করোনা ভাইরাসটা একটা এসছে, বিকজ ইট ইজ এভলিউশন। অনেক দিন পর একটা কিন্তু ইভলভ হয়েছে, কিন্তু তারপর র্যাপিড চেঞ্জ হওয়াতে আমরা কি বলছি? মিউটেশন। এই দুটোর ওয়ার্ডের মানেটা বোঝাতে পেরেছি তো অর্কব, দিয়া, সোহান? এই দুটো ওয়ার্ড কি বুঝতে পারছিস তোরা? 2 জন 3 জন 5 জন যারা সবাই আছিস, হ্যাঁ? স্যার ওইটা ওই SARS-CoV-1 থেকে ইভলভ করেছিল? Yes, that is evolved. Okay, that was actually not into the human. এই অ্যাকচুয়ালি ভাইরাসটা এফেক্ট করতো, কিন্তু মানুষদের এফেক্ট করতো না, অনেকটা অ্যানিমালদের এফেক্ট করতো। মানুষের মিউটেন্ট একটু মিউটেশন হয়ে বা একটু ইভলভ করে, বেটার টু সে ইভলভ হয়ে মানুষের রেসে ঢুকে গেছে, আর একবার ঢুকে গেছে তারপরও চেঞ্জ করে মিউটেশন করে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চল এবার চ্যাপ্টারটা চালু করি। এই যে আমার চ্যাপ্টার আছে, চ্যাপ্টার পুরোপুরি ডিএনএ রিলেটেড দিয়ে, যে আমরা ডিএনএ দিয়ে কি কি কাজ করতে পারি, আর পুরো প্রসেসটা, পুরো টেকনিককে আমরা বলি ইন শর্ট সেন্ট্রাল ডগমা। এটা কি শুনেছিস আগে, ট্রিনা?
হ্যাঁ, সেন্ট্রাল ডগমা শুনেছিস আগে প্রহেলিকা? না স্যার। না। হ্যাঁ, এটা কিছুই না, না স্যার। একটা ডগকে সেন্টারে রেখে দাও তাহলেই হয়ে গেল সেন্ট্রাল ডগমা, তাই না? হ্যাঁ, এরকম করলে হবে না দিয়া? হ্যাঁ, একটা ডগকে সেন্টারে রেখে দিলাম, ওইটাই তো বলছে সেন্টার আর ডগ। হ্যাঁ হ্যাঁ, তোরা যে ক্লাস, কি মজা না ক্লাসে, কি মজা লাগে না সোহান? হ্যাঁ, সেন্ট্রাল ডগমাটা কি বলতো? তোরা কি ক্লাস 9, 10 আর 11-এ তোদের কে পড়িয়েছে বলতো? তোরা কি করেছিস? হ্যাঁ, তোরা স্যার 10 পড়েছি, 9-11 পড়া হয়নি, ওটা Nine- বাদ দিয়ে দিয়েছি দুটো এটা ক্লাস। বাজারে, হ্যাঁ, ওইটা তো দরকার নেই, বোর্ডেও কেন পড়েছিস? বোর্ডে ওই টাইমে করোনা, যদি ওই টাইমে তো তোদের পরীক্ষা না, তোদের পরীক্ষা তো পুরোপুরি হয়েছিল। হ্যাঁ, তোদের টাইম থেকে। না স্যার, আমাদেরটা বাদ চলে গেছিল লাস্টের কয়েকটা এক্সাম। বাহ, সোহান তো ভালো লাইন বলেছে, পুরো ঘুমিয়ে পার করে দিয়েছি। 12টাও এইবার ঘুমিয়ে পার করিস না, 12টা হয়তো পার হয়ে যাবে ঘুমিয়ে, কিন্তু নিট পার হবে না। আর তোদেরকে এখন থেকে বলছি নিটে ফোকাস করো, নিটে ফোকাস করো, আমি বারবার বলছি নিটে ফোকাস করো, কারণ নিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বোর্ড হলেও হতে পারে, নাও হতে পারে, হতেও পারে, কিন্তু বোর্ডে যদি হলেও সবাই 95% মার্কস পাবে, কোনো কিছুই লাভও হবে না, কোনো প্রবলেমও হবে না। হবে তো, ডেট দিয়ে দিয়েছে তো, অলরেডি ডেট দিয়ে দিয়েছে তো, আগস্টে হবে তো, হবে। নিট কিন্তু এরম না যে হবে না, নিট ছাড়া কিন্তু আমাদের ইন্ডিয়ায় চলবে না, নিট ছাড়া ডাক্তারই হবে না। আর মানে এরম যা অবস্থা চলছে, মানে ডাক্তার ছাড়া মনে হয় আর কোনো চাকরি নেই। না, প্রত্যেক বছরে তো হবে না, এই বছর ধর, আগের বছর সেপ্টেম্বরে হয়েছিল, এই বছর আগস্টে হচ্ছে। তোদের যদি কিছু এক্সটেন্ড হয়, উই নেভার নো, যদি এক্সটেন্ড হয় তাহলে আগস্টে হবে না, তার একটু আগেই হয়ে যাবে। কারণ প্রথম বছর তো দেখো করোনা প্রথমবার এসেছিল, কেউ প্রিপেয়ার ছিল না, তো এতটা টাইম লাগলো, এতটা ডিলে হলো। কিন্তু প্রত্যেক বছর ডিলে হবে না, নর্মালি দেখ মে মাসে হয়, খুব বেশি হলে তোদের 2 মাস ডিলে হতে পারে, মের জায়গায় জুন জুলাইয়ে হতে পারে, ঠিক আছে? তো এখন থেকে জুলাই ইজ এনাফ টাইম টু কমপ্লিট 2 ইয়ার সিলেবাস। ইভেন আরকা বা সোহান যারা আমার সাথে নিটের সিলেবাস করছে, তো ওদের সাথে তো অলরেডি আমি 10টা চ্যাপ্টার অলরেডি শেষ করে দিয়েছি। তাহলে উইদিন 3-4 মান্থ আমি পুরো সিলেবাস শেষ করে দেবো, 12টাও হয়ে যাবে, সবই হয়ে যাবে। চল, সেন্ট্রাল ডগমাটা বলে দিই। কেন? অলরেডি যারা লাস্ট বছর অ্যাডমিশন দিয়েছিল তাদের অ্যাডমিশন হয়ে গেছে। এই বছর ধর যে আগস্টে পরীক্ষা হবে, এই বছর যে আগস্টে পরীক্ষা হবে মানে তোদের সিনিয়র ব্যাচ, তোদের সিনিয়র ব্যাচ, তোরা না, তোদের সিনিয়র ব্যাচ, যারা ক্লাস 12 জাস্ট পাস করেছে বা যারা পরীক্ষা দিয়েছে বা দেয়নি, তারা দেবে এই আগস্টে। তোরা দিবি না এই আগস্টে, তোরা তো দিবি না এই আগস্টে, তোরা দিবি নেক্সট। তো যারা এই আগস্টে দেবে তাদের 22 ডিসেম্বর অ্যাডমিশন শেষ। তোরা নেক্সট বছর জুলাইতে দিবি, তোদের অ্যাডমিশন বাই জুন জুলাই, মানে তোদের অ্যাডমিশন বাই এই আগস্ট সেপ্টেম্বর বা ডিসেম্বর হবে। তো 1 ইয়ার কমপ্লিট হবে না, তো 8 মাস 7 মাসই হবে, 7 মাস 8 মাসই হবে, কিছু করার নেই। বা কমপ্লিট হবে না, কিছু করার নেই, এইভাবেই চলবে। যেরকম তোদের যে জুনিয়র ব্যাচ আছে ধর, তোদের যে জুনিয়র ব্যাচ আছে ধর, হ্যাঁ, তারা এখনোই ক্লাস 11 চালু করেনি। হ্যাঁ, তারা এখনো ক্লাস 11 চালু করেনি, তাদের ক্লাস 11 চালু হতে হতে আগস্ট হয়ে যাবে। কিন্তু তাদের 11-এর ফাইনাল পরীক্ষা কিন্তু মার্চ বা এপ্রিলেই হয়ে যাবে। তারা কি 1 বছর কমপ্লিট করবে? করবে না তো। তো আগস্ট থেকেও যদি চালু করে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, খুব বেশি হলে মার্চ, ঠিক আছে, খুব বেশি হলে এপ্রিল, 9টা মাস, তাহলে 9টা মাসই তো করছে। এরকমই চলবে, কিছু করার নেই, এরকমই চলবে। সেই জন্য বলা হচ্ছে, এবার গভর্নমেন্ট বলেই দিয়েছে স্কুলে পড়া হবে না, বাড়িতে যে যতটা পড়তে পারবে বাড়ি থেকেই পড়াশোনা করো। তো চলে আসি সেন্ট্রাল ডগমাতে। অনেক গল্প করছি আছে না, আমি একটু বেশি বক বক করছি না আজকে, অর্ক এত বেশি বক বক করলে তোদের সিলেবাস শেষ হবে না, একটু কম বক বক করে ক্লাসে চলে আসছি। দেখ, সেন্ট্রাল ডগমা সবচেয়ে ইম্পর্টেন্ট কি? ডিএনএ। আমাকে ডিএনএ বানাতে হবে। হ্যাঁ, আবার রিপিট করছি, ডিএনএ, আবার লিখছি ডিএনএ। এই ডিএনএ দিয়ে কিন্তু আমি বানাবো কি? এমআরএনএ, এমআরএনএ, ঠিক আছে। এমআরএনএ কি একটু পরে জানাবো যে এমআরএনএ কেন বানাচ্ছি, কারণ এমআরএনএ দিয়েই আমি কিন্তু বানাবো প্রোটিন। প্রোটিন, প্রোটিনের আগে অ্যাকচুয়ালি বলা উচিত অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড বলা উচিত। এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিন্তু চলে আসবে প্রোটিন।
তো এইবার দেখ আমি শুরু থেকে লাস্ট চ্যাপ্টারে চলে যাচ্ছি, এর আগের চ্যাপ্টারে চলে যাচ্ছি বাচ্চাগুলো, এর আগের চ্যাপ্টার নাম্বার 5-এ চলে যাচ্ছি। চ্যাপ্টার নাম্বার 5-এ কি বলেছিলাম, that expression characteristic and every characteristic is DNA, কারণ এই ডিএনএ দিয়েই তোর একটা প্রোটিন আসছে, and because of a protein you are having a character. So remember once again I am repeating, ডিএনএ তে যা চেঞ্জ হবে অ্যামাইনো অ্যাসিডে তাই চেঞ্জ হবে, প্রোটিনে তাই চেঞ্জ হবে। So DNA is controlling your characteristic which is the molecular basis of inheritance. বাট এই প্রোটিন বানানোর জন্য লাগবে অ্যামাইনো অ্যাসিড বানানোর জন্য লাগবে mRNA, ঠিক আছে? তো এই যে প্রসেস দিয়ে আমি এইগুলো বানাই, ওই প্রসেসের নাম লিখবো, ডিএনএ দিয়ে ডিএনএ বানাতে পারি, এই প্রসেসের নাম হলো রেপ্লিকেশন। কি বললাম প্রহেলিকায় লিখে নে, রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ যে বানাই তাকে বলা হয় ট্রান্সক্রিপশন, TRANS, ট্রান্সক্রিপশন, ঠিক আছে? এমআরএনএ তো অ্যামাইনো অ্যাসিড যে বানাই তাকে বলা হয়, এই তোদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? এখানে তো বৃষ্টি হবে মনে হচ্ছে, ট্রান্সলেশন, ঠিক আছে? আর এমআরএনএ তো যদি ব্যাকও যদি চলে আসি তাও একটা প্রসেস আছে, তাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন, ঠিক আছে? এই প্রসেস নাম্বার 1, প্রসেস নাম্বার 2, প্রসেস নাম্বার 3, এই তিনটে প্রসেস আমরা এই চ্যাপ্টারে পড়বো। এই 4 নম্বর প্রসেসটা আমরা বায়োটেকনোলজিতে পড়বো। হ্যাঁ বলো। রিভার্স ট্রান্সক্রিপশনটা কি বললে? রিভার্স ট্রান্সক্রিপশন এটা 4 নম্বর প্রসেস, যেটা আমরা এই চ্যাপ্টারে পড়বো না, আমরা বায়োটেকনোলজি চ্যাপ্টারে আলাদা করে পড়বো। আমরা এই চ্যাপ্টারে 1 নম্বর রেপ্লিকেশন, 2 নম্বর ট্রান্সক্রিপশন, 3 নম্বর ট্রান্সলেশন পড়বো। ডেফিনেশন তুমি এখান থেকে নিশ্চয়ই বানাতে পারো, যদি 1 নম্বরের ডেফিনেশন আছে প্রহেলিকা আমি লেখাচ্ছি না, যদি আসে হোয়াট ইজ রেপ্লিকেশন, তাহলে ডেফিনেশন কি করবে, ফরমেশন অফ ডিএনএ ফ্রম ডিএনএ ইজ নোন অ্যাজ রেপ্লিকেশন। যদি ট্রান্সক্রিপশন জিজ্ঞেস করে, ফরমেশন অফ এমআরএনএ ফ্রম ডিএনএ ইজ ট্রান্সক্রিপশন। ট্রান্সলেশন জিজ্ঞেস করে, ফরমেশন অফ অ্যামাইনো অ্যাসিড ফ্রম এমআরএনএ। একদম সিম্পল, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আই হোপ সো, কোনো অসুবিধা নেই এইখানে, কোনো ডাউট নেই। এইটাই হলো সেন্ট্রাল ডগমা। কেন এটাকে সেন্ট্রাল ডগমা বলা হয়, এই পুরো মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এর উপরেই ডিপেন্ডেন্ট, সেই জন্য এটাকে সেন্ট্রাল পার্ট, সেন্ট্রাল প্রসেস, সেন্ট্রাল ডগমা বলা হয়, ঠিক আছে? ক্লিয়ার? তো আমি এক একটা প্রসেস দিয়ে এবার চালু করবো চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে 3টে প্রসেস আছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। 1 নম্বর প্রসেসটা চালু করি। এইখানে কি বানাবো, একটা ডিএনএ দিয়ে আমি আর একটা ডিএনএ বানাবো। ক্লিয়ার? রাব করছি, এটা রাব করে দেবো, রাব করে দেবো। না স্যার, একটু ওয়েট করুন। আচ্ছা লেখো 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 লেখো, তাড়াতাড়ি লেখো, বৃষ্টি স্যার হচ্ছে। সেকেন্ডটা কি লিখেছেন? ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন, TRANSCRIPTION, ট্রান্সক্রিপশন। 3 নম্বর ট্রান্সলেশন। সোহান লিখছিস তো? ট্রান্সলেশন, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কেউ যেন মিস না করে এই চ্যাপ্টারটা। চ্যাপ্টার শেষ করার পর রিভিশন যেন নিশ্চয়ই করবে তোমরা। আর কবিটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু। বৃষ্টি হবে, নেটওয়ার্ক একটু ডিসকানেক্ট হয়ে যেতে পারে, দেখা যাক। তো 4 নম্বরটা আরেকবার বলবেন? রিভার্স ট্রান্সক্রিপশন মানে উল্টো, উল্টোর দিকে আসছে, এমআরএনএ থেকে ডিএনএ এর দিকে উল্টো আসছে, সেই জন্য এটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। এটা ট্রান্সক্রিপশন, এটা হলো রিভার্স, উল্টো। হ্যাঁ স্যার, হয়ে গেছে তাহলে। লাভ করছি দিয়া, শ্রীনা লাভ করছি। তো আমি এক একটা জিনিস নিয়ে এটা চালু করব, ঠিক আছে? তো 1 নম্বর কি, 1 নম্বর হেডিং দিয়ে দিলাম, 1 নম্বর হেডিং দিয়ে দিলাম, 1 নম্বর হেডিং দিয়ে দিলাম রেপ্লিকেশন। ডেফিনেশন আর লেখাচ্ছি না, ডেফিনেশন তোমরা লিখে নিতে পারবে, ডেফিনেশন তোমরা লিখে নিতে পারবে। এবার দেখো এইটা কি, নিশ্চয়ই একটা ডিএনএ, ঠিক আছে? ধরে নাও এইটা ডিএনএ। এখান থেকে কি রকম নতুন ডিএনএ আমি বানাতে পারি, এখান থেকে যে আমি নতুন ডিএনএ বানাতে পারি সেটা এরকম হতে পারে।
ডায়াগ্রামটা বানাও। ডেফিনেটলি ইউজ 2 কালার পেন। One method, two method, and the third method. ডেফিনেশন কিন্তু লেখাবো না, আমি জাস্ট নোট লেখাবো। তিনটে ওয়েতে এই কাজটা হতে পারে। ধরে নাও এটা ছিল মাদার ডিএনএ। আচ্ছা কালার কি বুঝতে পারছো? এটা ব্ল্যাক কালার, এটা ব্লু কালার, কি বোঝা যাচ্ছে? ব্লু কালার কি বোঝা যাচ্ছে তোমাদের? বৃষ্টি হবে। না স্যার। না স্যার। না স্যার। এক সেকেন্ড। হ্যাঁ ব্লু কালার কি বোঝা যাচ্ছে তোমাদের? ব্লু আর ব্ল্যাক কালার? না স্যার। ব্লু কালার ব্ল্যাক কালার বোঝা যাচ্ছে না। তাহলে রেড কালার পেন নিয়ে আসি, তাহলে বোঝা যাবে। রেড তাহলে বুঝতে পারে তারা। দাঁড়াও রেড কালারটা চেক করি, রেড কালার কি তোমরা বুঝতে পারবে কি? রেড কালার আলাদা বোঝা যাচ্ছে, তাহলে রেড কালার দিয়ে মার্ক করি। হ্যাঁ রেড কালার বোঝা যাচ্ছে আলাদা কিছু? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ তাহলে রেড কালার দিয়েই করি, ব্লু ব্ল্যাক না করে আমি রেড কালার দিয়েই করি, তাহলে তোমরা বুঝতে পারবে। কারণ এটা বোঝানো খুব দরকার, না হলে অসুবিধা হবে। স্যার তুমি বললে যে এটা অন্যান্য পেন দিয়ে করতে, কোনটা কোন কালারের পেন দিয়ে করব? তুমি যে কোনো দুটোর আলাদা রং ইউজ করলেই হলো। তুমি যে কোনো আলাদা দুটো মানে আমি কোনটা আলাদা আলাদা করব? এই তো এবার মার্ক করছি, আমাকে তো আগে করতে দে, তারপর তো বুঝবি তুই। হ্যাঁ আমি না করলে তুই বুঝবি কি করে? স্যার ওটা করা হয়নি যেটা আগে করেছিলে। এইটাই তো আবার আমি আঁকছি, আবার আমি আঁকছি। এবার বোঝা যাচ্ছে? এটা কালো রঙের, এটা রেড রঙের, পুরোপুরি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তাই তো? বোঝা যাচ্ছে তো এবার? দেখছো এটা পুরো ব্ল্যাক, এটা পুরো রেড। এটা কিছু কিছু পোর্শন ব্ল্যাক, কিছু কিছু পোর্শন রেড, কিছু কিছু ব্ল্যাক, কিছু কিছু রেড, ঠিক আছে? আর এইদিকে কি হচ্ছে, এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে একটা পুরোপুরি ব্ল্যাক আর একটা পুরোপুরি রেড। স্যার বলো। স্যার কোনটা কিছু ব্ল্যাক কিছু রেড? হ্যাঁ বলছি আবার শুরু থেকে। ধরে নাও এইটা হলো প্যারেন্ট ডিএনএ, যেটা পুরোপুরি ব্ল্যাক রঙের আছে, মানে একটা কোয়ালিটি দিয়ে তৈরি, ঠিক আছে? কথার কথা এটা 15 দিয়ে মার্ক করেছি, মানে ধরে নাও 15 এর ওয়েট আছে। এখান থেকে যখনই এই দুটো তৈরি হলো, ধরে নাও এটা 1 নম্বর প্রসেস, ধরে নাও এটা মাদার থেকে দুটো ডটার তৈরি হয়েছে, ঠিক আছে? এই যে দুটো ডটার তৈরি হয়েছে, একটা পুরোপুরি মায়ের মতো, মানে পুরোপুরি ব্ল্যাক, আর একটা পুরোপুরি নতুন, ঠিক আছে? এরকম যদি মেথড হয়, এটাকে বলা হয় কনজারভেটিভ মেথড। কনজারভেটিভ কেন কনজারভেটিভ? পুরোপুরি একটা মায়ের মতো আছে, ঠিক আছে? এখানে যদি হয় যে একটা মা থেকে দুটো বাচ্চা তৈরি হয়েছে, এই দুটো বাচ্চা কিছুটা মায়ের মতো, কিছুটা নতুন, কিছুটা মায়ের মতো, কিছুটা নতুন, কিছুটা মায়ের মতো, কিছুটা নতুন, মানে যা কিছু হতে পারে, তো এটাকে বলা হয় ডিসরাপটিভ। ঠিক আছে? আর এটা যেটা হয়, একটা পুরোপুরি মায়ের মতো আছে আর একটা নতুন, একটা পুরোপুরি মায়ের মতো আছে একটা নতুন, যেটাকে বলা হয় সেমি কনজারভেটিভ। কেন সেমি মানে হাফ কনজারভেটিভ আছে, মানে হাফ মায়ের মতো হাফ নতুন, সেই জন্য এটাকে বলা হয় সেমি কনজারভেটিভ। স্যার বলো। স্যার তাহলে ফার্স্ট এরটা থার্ড এরটা ডিফারেন্স কি? কারণ এইখানে দুটোই ব্ল্যাক, এক্স্যাক্টলি মায়ের মতো, আর এটা দুটোই রেড, পুরোপুরি নতুন। কনজারভেটিভ মানে পুরোপুরি কনজার্ভ করেছে। এইখানে কি আছে, একটা স্ট্র্যান্ড ব্ল্যাক, মানে একটা মায়ের মতো, আর একটা নতুন, দ্যাট ইজ একটা রেড। এই রেফারেন্সটা আছে।
ঠিক আছে। Yes, let them join. শ্রীরাম, দেখতে পাচ্ছিস এই জিনিসটা যেটা বোঝাচ্ছিলাম? এখানে স্যার এখানে ব্ল্যাক পুরোপুরি, এটা পুরোপুরি রেড। এখানে দুটোর মধ্যে একটা ব্ল্যাক একটা রেড, এটা দুটোর মধ্যে একটা ব্ল্যাক একটা রেড। আচ্ছা, আবার রিপিট করছি প্রহেলিকা, যেটা তোমার প্রশ্ন ছিল কি করে 1 নম্বর আর 3 নম্বর আলাদা। এখানে দেখো তো এই দুটোই ব্ল্যাক, দুটো স্ট্র্যান্ড যেটা ছিল এক্স্যাক্টলি মায়ের মতো, আর দুটো পুরোপুরি নতুন। কিন্তু এইখানে তো দুটোর মধ্যে একটা মায়ের মতো ব্ল্যাক, একটা তো নতুন রেড, একটা ব্ল্যাক মায়ের মতো একটা নতুন রেড। এটা তো হাফ কনজার্ভ করছে, পুরোপুরি তো কনজার্ভ করছে না, সেজন্য সেমি তো কনজারভেটিভ। সেকেন্ডটাতে কি হচ্ছে? ডিসরাপটিভ মানে একটা স্ট্যান্ডার্ডেই কিছুটা ব্ল্যাক কিছুটা রেড, কিছুটা ব্ল্যাক কিছুটা রেড, কিছুটা ব্ল্যাক কিছুটা রেড, মানে ভেঙে 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 ডিসরাপটিভ। মানে যেরকম যা মানে যা তার রকম আছে, ঠিক আছে? কিছুটা ভেঙে রেড, কিছুটা ভেঙে ব্ল্যাক, কিছুটা ভেঙে রেড, কিছুটা ভেঙে ব্ল্যাক। ক্লিয়ার হয়েছে? ওয়ার্ডগুলো দেখো তাহলে আরো বেশি বুঝতে পারবে। কনজারভেটিভ পুরোপুরি কনজার্ভ হয়েছে, সেমি কনজারভেটিভ হাফ কনজার্ভ হয়েছে, ডিসরাপটিভ ভেঙে 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 ভেঙে। ডিসরাপটিভ মানে ডিসরাপশন, মানে ব্রেকেজ, ব্রেক হয়ে হয়ে হয়েছে। এবার ক্লিয়ার হয়েছে তিনটে প্রসেসটা? প্রহেলিকা, হ্যাঁ স্যার। দিয়া, সোহান, চলো। কিন্তু সায়েন্টিস্টরা বললেন কি এই মেথডটা ভুল, এই মেথড হবে না। বললেন এই মেথডটা ভুল, এই মেথডটাও হবে না, এই মেথডটা হবে, সেমি কনজারভেটিভ হবে। শুধু বলে দিলে তো হবে না, এটা তো প্রুভও করতে হবে যে কি করে কি করে। তাহলে লিখে নাও নেক্সট হেডিংটা, রেপ্লিকেশন ইজ আ সেমি কনজারভেটিভ প্রসেস এক্সপ্লেনেশন। মানে এবার আমরা এক্সপ্লেন করব যে কি করে রেপ্লিকেশনটা সেমি কনজারভেটিভ মেথডই হবে, এটা কিন্তু ডিসরাপটিভ হবে না, বা এটা কিন্তু কনজারভেটিভ হবে স্যার কি না। লিখতে বললে? হেডিংটা লাও, রেপ্লিকেশন ইজ আ সেমি কনজারভেটিভ মেথড এক্সপ্লেনেশন। ওর এক্সপ্লেনেশন লিখবো। এটা তো বলে দিলাম এই দুটো হবে না, এইটাই হবে, তো এটা তো আমাকে এক্সপ্লেন করতে হবে না যে কি করে এই 3 নম্বরটা হবে, কি করে 1 নম্বর হবে না, কি করে 2 নম্বর হবে না। এটা কিন্তু লং কোশ্চেনের এক্সপ্লেনেশন, এটা কিন্তু লং কোশ্চেনে আসবে প্রহেলিকা। দ্যাট প্রুভ দ্যাট হাউ রেপ্লিকেশন ইজ আ সেমি কনজারভেটিভ মেথড। ঠিক আছে, এবার আমরা এক্সপ্লেন করব। দুজন সায়েন্টিস্ট ছিলেন, সায়েন্টিস্টের নাম বলছি। দুজন সায়েন্টিস্ট ছিলেন যাদের নাম ছিল মেসেলসন অ্যান্ড স্টাহিল। কি নাম লিখলো? মেসেলসন, মেসেলসন অ্যান্ড স্টাহিল। ঠিক আছে, এনারা এক্সপেরিমেন্ট করেছিলেন, কোন ইয়ারে এক্সপেরিমেন্ট করেছিলেন? 1958। 1958 কোন প্রসেস দিয়ে করেছিলেন? সেন্ট্রিফিউগেশন দিয়ে করেছিলেন। সেন্ট্রিফিউগেশন দিয়ে করেছিলেন বাই ইউজিং দ্য কেমিক্যাল CaCl2। CaCl2 মানে সিসিয়াম ক্লোরাইড, সিসিয়াম ক্লোরাইড। এই দিয়ে ওনারা এক্সপেরিমেন্ট করলেন। কি এক্সপেরিমেন্ট করেছিলেন ওনারা? কি এক্সপেরিমেন্ট করেছিলেন? স্যার CaCl হওয়া উচিত তো। CaCl2 সিসিয়াম ক্লোরাইড। আচ্ছা CaCl, ভুল বললাম, CaCl ঠিক, সিসিয়াম ক্লোরাইড, CaCl দ্যাট ইজ সিসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ওনারা কি করেছিলেন? ওনারা কি করেছিলেন সবচেয়ে আগে যতগুলো ডিএনএ ছিল, যতগুলো একটা ব্যাকটেরিয়া কালচারটা সিলেক্ট করেন, যতগুলো ডিএনএ ছিল প্রথম ওনারা কি করলেন, দেখ কিভাবে নোট বানাবি প্রহেলিকা। অল ব্যাকটেরিয়া was grown in 15 nitrogen isotope,
মানে যতগুলো তো ডিএনএ ছিল সবকটা ডিএনএ এর উপরে কি মার্ক করা থাকবে, সবকটা ডিএনএ এর উপরে আগে 15 মার্ক করা থাকবে। ঠিক আছে, ঠিক আছে, এটাকে উনি সেন্ট্রিফিউগেশন করে একটা ব্যান্ড বানালেন। ব্যান্ড বানালে একটা ব্যান্ড ধর আসতো এখানে 15-এ, না হালকা ব্যান্ডটা আসতো 14-এ, তাহলে প্রত্যেকটা ব্যান্ড কোথায় তৈরি হবে, নিশ্চয়ই 15-এর দিকে একটা ব্যান্ড তৈরি হবে। ঠিক আছে, মানে লেয়ার তৈরি হবে। তারপর 2 নম্বর পয়েন্টে কি করলেন, একবার সব 15 হয়ে গেছে, দেন ইট ওয়াজ ট্রান্সফার্ড টু 14 নাইট্রোজেন আইসোটোপ। মানে এবার প্রত্যেকটা যে 15 ছিল ওইটাকে এবার 14-এ ট্রান্সফার করা হবে। আমি নোট লেখার আগে এক্সপ্লেন করবো। এবার দেখ, ধর এটা প্রথম জেনারেশন ছিল, দিস ওয়াজ ফার্স্ট জেনারেশন উইচ ওয়াজ অল 15। বুঝতে পারছিস, এইখান থেকে এবার আমাকে 14 দিয়ে নতুন বাচ্চা তৈরি করতে হবে। ধর একটা থেকে দুটো হবে নিশ্চয়ই, একটা এক্স্যাক্টলি মায়ের মতো হলো, আর একটা নতুন আসবে। নতুন কি আছে, নতুন 14 আছে, তাহলে নতুনটা 14 চলে আসলো এখানে। এবার বুঝতে পেরেছিস, এটা 15, এইটা 15, এইটা 14, এটা 14। ঠিক আছে, দিস ইজ প্যারেন্ট জেনারেশন, ক্লিয়ার সোহান? অ্যান্ড দিস ইজ হোয়াট, দিস ইজ ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশনের পর যদি সেকেন্ড জেনারেশন হয় তাহলে দুটো থেকে কটা ডিএনএ তৈরি হবে, দুটো থেকে 4টে তৈরি হবে, তাই তো? একদম সিম্পল, দুটো থেকে 4টে তৈরি হবে। তাহলে এবার 4টে যে নতুন আসবে কি করে হবে, এইটা দেখ কি করে হবে, এটা খুলে যাবে আগে, এটা খুলে যাবে। মানে এখানে একটা লাল, একটা কালো, একটা লাল, আবার একটা কালো, আবার একটা লাল, আবার একটা কালো। কিন্তু নতুন যে ডিএনএ আছে সব 14 আছে, তাহলে সবকটা এরম হয়ে যাবে, সবকটা এরম হয়ে যাবে। দিস ইজ সেকেন্ড জেনারেশন। মানে কি হবে, একটা পুরোপুরি 14, এবার আবার 14-15 মিক্সচার, এটা আবার পুরোপুরি 14, এটা 14-15 মিক্সচার। তো এইখানে যদি এটা প্রথম প্যারেন্ট জেনারেশনে যদি ব্যান্ড ছিল, এর ব্যান্ডটা কীরকম হবে আমি তার উপরেই বানাচ্ছি, এইটা রাব করে দিচ্ছি, তার উপরেই বানাচ্ছি। প্যারেন্ট জেনারেশনে ব্যান্ড কীরকম হবে, ধর এইটা যদি টেস্ট টিউব থাকে, এটা 15, এটা 14, তাহলে ব্যান্ড কোথায় তৈরি হবে, 15-এ। ফার্স্ট জেনারেশনে ব্যান্ড কোথায় তৈরি হবে, এটা যদি 15 হয়, সরি, এটা যদি 15 হয়, এটা যদি 14 হয়, ব্যান্ড কোথায় তৈরি হবে, এটা কি 15 না 14, এটা 15 না 14, দুটোই তো মিক্সচার, তাহলে ব্যান্ড কোথায় তৈরি হবে, ব্যান্ড এইখানে তৈরি হবে। ঠিক আছে, তারপর এর ব্যান্ডটা কোথায় তৈরি হবে, দেখ সেকেন্ড জেনারেশনের ব্যান্ড কোথায় তৈরি হবে, দুটো তো মিক্সচার আছে, তাহলে দুটো মিক্সচারে বানিয়ে দে, আর দুটো শুধু 14 আছে, তাহলে ব্যান্ড এইখানে তৈরি হবে। তো দিস ইজ দ্য ব্যান্ড ফর ফার্স্ট জেনারেশন, দিস ইজ দ্য ব্যান্ড ফর সেকেন্ড জেনারেশন, দিস ইজ দ্য ব্যান্ড ফর প্যারেন্ট জেনারেশন। এখানে আমি প্রুফ করব দ্যাট ইট ইজ সেমি কনজারভেটিভ, নট ডিসরাপটিভ। যদি ডিসরাপটিভ হতো, সবসময় সব কিছু ভেঙে আসতো, মানে কিছুটা 14, কিছুটা 15, কিছুটা 14, কিছুটা 15, কিছুটা 14, কিছুটা 15, সবসময় যদি ভেঙেই আসতো, তাহলে সবসময় ব্যান্ড কিন্তু এইখানেই তৈরি হতো, ব্যান্ড কিন্তু 14-এ তৈরি হতো না, So because of this band I can say that it is not disruptive. Similarly, যদিও শুধু কনজারভেটিভ হতো, আইদার পুরোপুরি 14 হতো বা পুরোপুরি 15 হতো, এইখানে কিন্তু মাঝখানে কোনো ব্যান্ড তৈরি হতো না। So since মাঝখানে একটা ব্যান্ড তৈরি হয়েছে, I can say that it is not conservative. তাহলে কনজারভেটিভও হলো না, ডিসরাপটিভও হলো না, তাহলে কি হবে, ইট ইজ আ সেমি কনজারভেটিভ মেথড। আমি জাস্ট এক্সপ্লেন করে দিয়েছি, আমি নোট পাঠাবো, আমি এত বেশি লেখাবো না ক্লাসে, আমি নোট পাঠিয়ে দেবো, নোটে কিন্তু সব সেন্টেন্স লেখা থাকবে, ওই সেন্টেন্স ধরে ধরে কিন্তু তোরা লিখে নিস। হ্যাঁ বল, এবার বল। স্যার বলছি যে তুমি লাস্টে এগুলো কি করলে? লাস্টে কি করলাম আবার বলছি, আমি তো বললাম সেমি কনজারভেটিভ মেথড হবে এটা, তো সেমি কনজারভেটিভ মেথড দিয়ে এটা তৈরি করেছি, এটা কি ক্লিয়ার আছে?
এটা প্যারেন্ট দিয়ে ফার্স্ট জেনারেশন দিয়ে সেকেন্ড জেনারেশন। এটা কি ক্লিয়ার আছে? না এটা বোঝাবো আবার? বল তাড়াতাড়ি বল, আবার বোঝাবো? বল। আচ্ছা আবার বোঝাচ্ছি। দেখ, সেমি কনজারভেটিভ মেথডের মানে কি বলেছিল? সেমি কনজারভেটিভ, সেমি মানে হাফ, হাফ মায়ের মতো থাকবে, হাফ নতুন থাকবে। তো এটা পুরোপুরি কালো ছিল, 15 ছিল, 15 থেকে যখনই দুটো বাচ্চা তৈরি হলো, দুটো বাচ্চা থেকে হাফ 15 ছিল মায়ের মতো, বাট হাফ নতুন আসলো 14। ঠিক আছে, ধর এটা একটা ডিএনএ কালো রঙের, এখান থেকে একটা বাচ্চা, দুটো বাচ্চা তৈরি হলো, ধর দুটো বাচ্চা হলো এরকম, দুটো বাচ্চা যেই আসবে হাফ কিন্তু মায়ের মতো কালো থাকবে, হাফ কিন্তু নতুন থাকবে লাল রঙের, সেরকমই হাফ কালো হাফ লাল, হাফ কালো হাফ লাল, মানে ইট ইজ আ মিক্সচার অফ 14 15। যদি এটাকে সেন্ট্রিফিউগেশন করে টেস্ট টিউবে আমি একটা ব্যান্ড তৈরি করব, নিশ্চয়ই 15টা তো বেশি ভারী না, ভারীটা মানে নিচের দিকে ব্যান্ড তৈরি করবে, 14টা হালকা, তাহলে হালকাটা উপরের দিকে ব্যান্ড তৈরি করবে। কিন্তু এটা না 14 না 15, এটা তো দুটোরই মিক্সচার, তাহলে ব্যান্ডটা না 14তে তৈরি হবে না 15তে তৈরি হবে, কোথায় তৈরি হবে? মাঝখানে। এবারে ক্লিয়ার এটা? এবার কি ক্লিয়ার না? সিমিলারলি তারপর যদি সেকেন্ড জেনারেশনে যাই, সেম জিনিসটা ফলো হবে, এই দুটো আবার খুলে যাবে, একটা কালো একটা লাল, একটা যেটা তৈরি করলাম একটা কালো একটা লাল, আবার একটা কালো একটা লাল, কিন্তু আবার যে নতুন আসবে সব কটা লাল আসবে। তাহলে এবার যে এইটা তৈরি হলো, দেখ এটা অনলি 14, এটা অনলি 14, এটা তো শুধু 14, এটা শুধু 14, এটা শুধু 14, তাহলে এই দুটোর জন্য ব্যান্ড তৈরি হবে অ্যাট 14, আর এই দুটোর জন্য ব্যান্ড তৈরি হবে একটা মিক্সচার। ঠিক আছে, তাহলে the first generation is showing that it is not conservative, কারণ যদি কনজারভেটিভ হয় তাহলে শুধু এইখানে ব্যান্ড বা এইখানে ব্যান্ড তৈরি হবে, মিক্সচার হবে না, কোনোদিন মিক্সচার হবে না। কনজারভেটিভ মানে একটু আগেই বললাম না, পুরোপুরি মায়ের মতো বা পুরোপুরি নতুন, কিন্তু এইখানে তো মিক্সচার আসছে, তাহলে কনজারভেটিভ হবে না। আর এটা বলছে ইট ইজ নট ডিসরাপটিভ, কারণ যদি ডিসরাপটিভ হয় শুধু মিক্সচারেই ব্যান্ড হবে, এইখানে ব্যান্ড হবে না, কিন্তু এইখানেও ব্যান্ড হচ্ছে, তাহলে এটা কনজারভেটিভও হবে না, ডিসরাপটিভও হবে না। এটা কাকে ফলো করছে? এটা ফলো করছে সেমি কনজারভেটিভ মেথডকে। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? এবার কি ক্লিয়ার হয়েছে? এবার কি ক্লিয়ার হয়েছে? এবার কি ক্লিয়ার হয়েছে? আমি নোট লেখাচ্ছি না, নোট আমি পাঠিয়ে দেবো অ্যাপে, অ্যাপ থেকে কিন্তু কপি করে নিও। ঠিক আছে, অ্যাপ থেকে কিন্তু খাতায় কপি করে নিতে হবে, এক্সপ্লেন করে দিয়েছি আমি। এইবার তো বুঝিয়ে দিলাম। এইটা একটা প্রশ্ন আসতে পারে প্রহেলিকা রেপ্লিকেশন থেকে। দেখ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই যে তিনটে টপিক পড়লাম, প্রত্যেকটা টপিক থেকে দুটো করে কোশ্চেন আছে লং, মানে 3 into 2 6, এই 6টা কোশ্চেনের থেকে প্রত্যেক বছর দুটো কোশ্চেন থাকে, দুটো কোশ্চেন থাকে। তো একটা কোশ্চেন করিয়ে দিলাম, আরও 5টা কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন হলো মেকানিজম অফ রেপ্লিকেশন। মেকানিজম অফ রেপ্লিকেশন মানে কীভাবে রেপ্লিকেশন হয়, সোজা রেপ্লিকেশন করা মানে কিছুই না, বিরিয়ানি রান্না করা, যেরকম বিরিয়ানি তুমি রান্না করো রেপ্লিকেশন করাটা সেরকম। ঠিক আছে প্রহেলিকা, তাহলে খুব সোজা হয়ে যাবে বিরিয়ানি রান্না করা। তাহলে বিরিয়ানি রান্না যদি করতে হয় তুমি কী করো? সবচেয়ে আগে তোমাকে সবকটা মশলা জোগাড় করতে হবে, শুধু জোগাড় না, তোমাকে প্রত্যেকটা মশলার কাজ জানতে হবে। সেম জিনিসটা আমি এইখানে করব, আমি বিরিয়ানি রান্না করার আগে সবকটা মশলা জোগাড় করব, মশলার কাজ জানবো। ঠিক আছে, তো চলো হেডিংটা দিয়ে দাও। এখানে মশলা হয়ে গেল এনজাইম। কি এনজাইম? প্রত্যেকটা এনজাইমের কাজ এটা দেখ, আমি নোট লেখা কিন্তু আবার বোঝাচ্ছি। মেকানিজম যদি জিজ্ঞেস করে 5 নম্বর আগে এনজাইম লিখবো, তার কাজ লিখবো, তারপর কিন্তু মেকানিজম সোজা হয়ে যাবে। ওই আবার সেন্টেন্সের পর সেন্টেন্স লিখবি না। চল, প্রথমটা হলো টোপো আইসোমারেজ। তাড়াতাড়ি একটু, হ্যাঁ ট্রিনা, একটু তাড়াতাড়ি। ইনডিউসেস কাট, মানে একটা কাট করবে, একটা কাটবে, ছুরির মতো কেটে দেবে। হেলিকেস, আমি একটু ফাস্ট যাব, ওয়েট করবো না কিন্তু, এবার লিখতে থাকো। ঠিক আছে দিয়া, ইট উইল ডু আনজিপিং। আমি রিপিটও করে দিচ্ছি ওয়ার্ডগুলো, যেন আবার আটকায় না। আমি ওয়ার্ড রিপিট করছি, ফলো মাই ওয়ার্ড। ডিএনএ গাইরেস, ডিএনএ গাইরেসটা কি করবে? প্রিভেন্ট সুপার কোয়াইলিং, প্রিভেন্ট সুপার কোয়াইলিং, প্রিভেন্ট সুপার কোয়াইলিং। 4 নম্বর এসএসবি, এসএসবি সিঙ্গেল সেল বাইন্ডিং প্রোটিন,
what it does, prevent formation of loop, prevent formation of loop, ঠিক আছে। 5 নম্বর RNA polymerase, RNA polymerase কি করবে, forms RNA primer, ঠিক আছে। 6 নম্বর DNA পলিমারেজকে শর্টে আমরা পল 1 বলি, পল 1, পল 2, পল 3, 3 রকমের আছে, পল 1, পল 2, পল 3। ডিএনএ পলিমারেজ 1, পলিমারেজ 2, পলিমারেজ 3 কি কি কাজ আছে তাদের বলে দিচ্ছি। পলিমারেজ 1 এর কাজ হলো, বা এটাকে আরেকটা নাম দিয়েও ডাকা যায়, কর্নবার্গ এনজাইম, কর্নবার্গ, CORNBERG, কর্নবার্গ এনজাইম। it remove RNA primer, remove RNA primer। ডিএনএ পল 2 কি করবে, ডিএনএ পল 2 করবে রিপেয়ারিং, যদি কোনো ভুল হয়ে থাকে এটা রিপেয়ারিং করবে, একটু ফাস্ট লেখো। ডিএনএ পল 3 যেটা মেইন এনজাইম, এইটাই কাজ করে রেপ্লিকেশনের কাজ করে। আমি এক্ষুনি মুছে দেবো। 7 নম্বর ডিএনএ। স্যার ডিএনএ পল 1 এর পর কি লেখা? পল 2, পল 3, পল 1 এখানে কর্নবার্গ, KORN, কর্নবার্গ, BERG, কর্নবার্গ। ডিএনএ লাইগেজের কাজ হলো জয়েনিং, এটা কাজ হলো জয়েনিং, ফেভিকলের মতো জয়েন করে দেয়, ঠিক আছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি একদম, ঠিক আছে। এটা শেষ করতে হবে, শুধু এটা না, এরপর আমাকে ট্রান্সক্রিপশনও শেষ করতে হবে, তাড়াতাড়ি করো একদম। উপর দিয়ে রাব করে দিচ্ছি, 4টে উপর দিয়ে রাব করে দিচ্ছি, উপর দিয়ে 4টে আমি মুছে দিচ্ছি। চলো, উপর দিয়ে 4টে মুছে দিলাম। একটু স্যার ফার্স্ট স্যার রিমুভের পর রিমুভ RNA প্রাইমার। হ্যাঁ, আর কব বলো। স্যার ফার্স্ট যেটা ছিল ওটা, আর ওটার ফাংশনটা কি? ফাংশন ফার্স্ট ছিল টোপোআইসোমারেজ, ইট ইনডিউসেস আ কাট, একটা কাটবে, ছুরির মতো একটা কেটে দেবে, ইট উইল ডু আ কাটিং করবে, ইট উইল ডু আ কাট, ঠিক আছে। লেখা হয়ে গেছে 7টাই। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, একটু হাত আর চোখ দুটো একসাথে কাজে লাগাও, আর মাথা, 3টে। তো এটা কিছু না, এটা ডিএনএ, আমরা সবাই জানি। তো এই ডিএনএ থেকে যেখানে আমাকে রেপ্লিকেশন করতে হবে, ওটাকে একটু বড় করে বাবলের মতো বড় করে দেবো। কে করবে এটাকে, খুলবে কে, আনজিপিং কে করছিল, আনজিপিং একটু আগেই বললাম কে করছিল, হেলিকেজ আনজিপিং করছিল, হেলিকেজ খুলে দিল। খোলার পর এটাকে কিন্তু কাটতে হবে। কাটবে কে, কোন এনজাইমটা কাটছিল বলো তো, একটু আগেই বললাম কে কাটছিল, একটু আগেই বললাম কে কাটছিল বলো তো, কোন এনজাইমটা কাটছিল, হু ওয়াজ ডুইং কাটিং কে করছিল? আনসার কেন আমি পাই না বলতো, আমি আনসার কেন পাই না? কাটিং, স্যার টোপোআইসোমার। হ্যাঁ, টোপোআইসোমারেজ কাটিং করছিল। কাটার পর এটা এরম হয়ে যাবে, এটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে স্ট্রাকচারটা এরম হয়ে যাবে। স্ট্রাকচারটা কিন্তু পরপর বানাতে হবে। এটাকে বলা হয় ডিএনএ, এটাকে বলা হয় ডিএনএ বাবলের মতো হয়ে গেছে, ডিএনএ বাবল। কাটার পর এটা হয়ে যায় ডিএনএ ফর্ক, এটা হয়ে যায় কি, ডিএনএ ফর্ক। একটু ফাস্ট যাচ্ছি, এটা 5 প্রাইম, 3 প্রাইম, 3 প্রাইম, 5 প্রাইম। তো হেলিকেজের কাজ বুঝিয়ে দিলাম, কি করলো, আনজিপিং করলো। টোপোআইসোমারেজ কি করলো, কাটিং করলো। কাটার পর কিন্তু ওইটা গোল গোল আবার মুড়ে যেতে পারে, তো সেটাকে প্রিভেন্ট করে কে, প্রিভেন্ট ফরমেশন অফ লুপ কে করে, প্রিভেন্ট সুপার কয়েলিং কে করে, ডিএনএ গাইডেজ আর এসএসবি এই স্ট্রাকচারটা তৈরি করে দিয়েছিল। এই স্ট্রাকচারটা তৈরি করার পর কিন্তু তোমার ডিএনএ পলিমারেজটা কাজ করবে, কিন্তু ডিএনএ পলিমারেজ কাজ করার আগে একটা ছোট্ট আরএনএ পলিমারেজ এসে এখানে বসে যায়, প্রাইমার। যেরকম তুমি বাড়িতে যদি কালার করা হয়, জানো তো, কালার করার আগে একটা প্রাইমার বসাতে হয়, তারপর কালারটা ভালো বসে, সেরকমই এখানে ডিএনএ পলিমারেজ 3 যেটা 3 নম্বর ছিল, সেটা কিন্তু রেপ্লিকেশন করবে, কিন্তু তার আগে আরএনএ পলিমারেজ এখানে
প্রাইমারটা বসিয়ে দেবে, বসিয়ে দিল, তাহলে তারপর কিন্তু এখানে ডিএনএ পল 3 গিয়ে ইজিলি বসতে পারবে, ডিএনএ পল 3, তাই তো? পল 3 গিয়ে বসে গেল, যখনই ডিএনএ পল 3 বসে গেল এটাকে কে সরিয়ে দেবে? এটাকে পল 1 সরিয়ে দেবে। একটু আগেই জাস্ট বললাম রিমুভ দ্য আরএনএ প্রাইমার। দ্য প্রসেস ইজ গেটিং ক্লিয়ার টু ইউ, আই হোপ সো। আর একটা জিনিস মাথায় রাখবে, ডিএনএ পল 3 ওয়ার্ক অনলি ইন ওয়ান ডাইরেকশন, দ্যাট ইজ 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে কাজ করবে। যদি এটা 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে কাজ করবে তাহলে এটা সবসময় কিন্তু 3 প্রাইমের পাশে বসবে, সবসময় কিন্তু 3 প্রাইমের পাশে, তবে তো অ্যান্টি প্যারালাল হবে, তবে তো অ্যান্টি প্যারালাল হবে। বলেছিলাম না অ্যান্টি প্যারালাল, 3 এর পাশে 5, 5 এর পাশে 3 থাকে, তো এই স্ট্যান্ডটা খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যায়। এটা কিন্তু এখানে বসতে পারে না, এখানে যদি বসে তাহলে তো 5 এর পাশে 5 হয়ে যাবে, তাহলে তো ভুল হয়ে যাবে। এটা তো কিন্তু বসতে পারে না এখানে, এটা বসবে এই দিকে, এইদিকে বসবে। আর এইদিকে বসলে কি হয়, ছোট ছোট ফ্র্যাগমেন্টটা তৈরি করে, একবারে বড় তৈরি করতে পারে না। তো যেটা একবারে বড় তৈরি করে তাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। কি বলবো? লিডিং, কারণ এটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, একবারে তৈরি হয়ে যায়। এটা ছোট্ট ছোট করে তৈরি হয়, আস্তে আস্তে তৈরি হয়, তাহলে একে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। আর এই ছোট ছোট পার্টটাকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তুমি তৈরি থাকো, এখান থেকে 2 থেকে 3টে শর্ট কুশন আসবেই। যতগুলো এনজাইম বললাম প্রত্যেকটা এনজাইমের কাজ প্লাস এই ছোট ছোট কুশন, হোয়াট ইজ রেপ্লিকেশন বাবল, হোয়াট ইজ রেপ্লিকেশন ফর্ক, হোয়াট ইজ লিডিং স্ট্র্যান্ড, হোয়াট ইজ ল্যাগিং স্ট্র্যান্ড, হোয়াট ইজ ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আর ডিএনএ পল ওয়ার্ক অনলি ইন ওয়ান ডাইরেকশন, দ্যাট ইজ 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশন। এটাও হয়ে গেল। আর এই যে ছোট ছোট পার্ট থাকে তাকে জয়েন করবে কে? তাকে জয়েন করার জন্য একটা এনজাইম যার নাম বলে দিলাম ডিএনএ লাইগেস। তো এটা হলো পুরোপুরি মেকানিজম, যেটা আমি জাস্ট আগে এনজাইম বুঝিয়ে দিলাম। দেখো এনজাইমের যদি ফাংশন তোমার জানো তাহলে মেকানিজম খুব সোজা। মেকানিজম ওইভাবে পয়েন্ট বাই পয়েন্ট লিখবে প্রহেলিকা। প্রথম পয়েন্ট যেভাবে বললাম, ডিএনএ উইল ফর্ম দ্য ডিএনএ বাবল। স্যার বলো বলো বলো, স্যার বলে চুপ হয়ে গেছো কেন? স্যার ওটা কি লেখা? ওকে, ওটা ওকাজাকি, ওকাজাকি, ও কে এ জেড এ কে আই, ওকাজাকি। এটাই তো প্রবলেম সিনা, 9 10 যদি কিছু না করিস তাহলে কি করে হবে? হ্যাঁ 9 10 এগুলো সব টার্মিনোলজি। স্যার 10 পড়েছি। হ্যাঁ তো 10ই তো 10 ছিল, পড়েছি। 10ই তো রেপ্লিকেশন ছিল তোদের সিবিএসসি তে। তাহলে স্যার আমি আইএসসি তে ছিলাম। তো আইএসসি তো আছে, আইএসসি স্যার তো ওখানে আরো ডিএনএ ছিল কিন্তু এতটা ছিল না, অল্প ছিল। না তাহলে এই ওকাজাকি ফ্র্যাগমেন্ট ছিল। যাই হোক যাই হোক, না শুভ- স্যার ছিল না, আজকে শুনলাম আমি নেমটা। তাই তাহলে 10তেও তো রেপ্লিকেশন ছিল না, রেপ্লিকেশন তো 11 এ ওই মিওসিস মায়োসিসের চ্যাপ্টারটাতে ছিল। আমি হ্যাঁ তোদের স্যার না- 10 এ কিছু ছিল না। কিচ্ছুই ছিল না 10 এ। হ্যাঁ? না স্যার 10 এ ছিল কি 9 এ ছিল, যাই হোক ছিল কি ছিল না ডাজন্ট ম্যাটার, এখন তো আছে, এখন বুঝিয়ে দিচ্ছি। এই ছোট ছোট ফ্র্যাগমেন্টকে ওকাজাকি কেন, ওই সায়েন্টিস্টের নাম ছিল ওকাজাকি, উনি এইটাকে করেছিলেন, তাহলেই একে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ঠিক আছে চল, কোনো অসুবিধা নেই, আমি একটু স্লোই যাচ্ছি। ভেবেছিলাম আর একটা টপিক করাবো আজকে, হবে না, এটাই আগে ভালো করে বুঝে নে। ঠিক আছে ক্লিয়ার? এখানে কোনো ডাউট? বোঝাতে পেরেছি তো? দেখ মেকানিজম আমি বলে দিচ্ছি, নোট আমি পাঠাবো অ্যাপে, অ্যাপ থেকে নোট যেটা হবে ওইখান থেকে কিন্তু লিখে নিস সিম্পল ভাবে। কিভাবে লিখবি প্রহেলিকা, অর্কব, সোহাম? প্রথম পয়েন্ট কিভাবে, ডিএনএ ইজ আ ডাবল স্ট্র্যান্ড স্ট্রাকচার। ডায়াগ্রাম বানিয়ে দিলাম যেটা প্রথমে বানিয়েছিলাম এরকম। ইট ফর্মস আ রেপ্লিকেশন বাবল, 2 নম্বর ডায়াগ্রাম বানিয়ে দিলাম। ঠিক আছে, উইচ ইজ অ্যাকচুয়ালি ফর্ম বাই এনজাইমের নাম লিখে দেবো হেলিকেস। তারপর নেক্সট পয়েন্ট, মার্কসের উপর ডিপেন্ড করে কতটা লিখতে হবে। নেক্সট পয়েন্ট, আ কাট ইজ মেড বাই টোপোআইসোমারেজ অ্যাট দ্য ওরি রিজিয়ন, এটাকে বলা হয় ওরি আর, দ্যাট ইজ অরিজিন অফ রেপ্লিকেশন, ওরি আর রিজিয়ন কাট করে দিল। তারপর নেক্সট পয়েন্টটা লিখবো কি, এসএসবি আর গাইডেস প্রিভেন্ট দ্য সুপার কোয়াইলিং। তারপর এই ডায়াগ্রামটা বানিয়ে দেবো। তারপর লিখে দেবো কি, কোন এনজাইমটা সবচেয়ে আগে কাজ করেছিল, আরএনএ পলিমারেজ, উইল মেক দ্য আরএনএ পলিমার টু সিট হিয়ার, সিম্পল। তারপর লিখে দেবো কি, ডিএনএ পল 3 রেপ্লিকেশন করবে, তাই তো? আর যদি কোনো ভুল হয়, ভুলটাকে কে ঠিক করবে, রিপেয়ারিং কে করবে? শ্রীনা বল, রিপেয়ারিং কে করবে? ডিএনএ পাল্টু। এইবার মনে হয় যে খাতায় লিখেছিস এতক্ষণের পর, গুড গার্ল।
এইবার একটু ভালো করলে তোর তো ভালো কথাও বলতে হবে তোর নামে, তো তো ভালো কথা বলে দিলাম, গুড গার্ল। এবার খুশি? তো রেপ্লিকেশন শেষ। রেপ্লিকেশনে দেখ সোহান, দুটো কিন্তু বড় কোশ্চেন করলাম। কি দুটো বড় কোশ্চেন করলাম? দ্যাট এক্সপ্লেন দ্যাট রেপ্লিকেশন ইজ আ সেমি কনজারভেটিভ মেথড, ওইটা, আর এক্সপ্লেন দ্য মেকানিজম অফ দিস ওয়ান। ঠিক আছে, ট্রান্সক্রিপশন করব না ছেড়ে দেবো? একটু আগে করেই দিচ্ছি, চল ট্রান্সক্রিপশন করেই দিচ্ছি, খুবই সোজা। না করাবো না, এটা একটু, তোরা যদি ক্র্যাশ কোর্স থাকতিস আমি উড়ে উড়ে শেষ করে দিতাম 5 মিনিটে, কিন্তু তোরা একটু বোর্ডের জন্য পড়বি, তো আমি একটু ডিটেলে পড়াবো ট্রান্সক্রিপশনটা। তো ট্রান্সক্রিপশনের জন্য জাস্ট বলে দিচ্ছি ট্রান্সক্রিপশনটা কী ছিল। ট্রান্সক্রিপশন জাস্ট ওই সেন্ট্রাল ডগমাটা যেটা পড়ালাম কিছু না, ওই ডিএনএ দিয়ে আমি এমআরএনএ বানাবো। ডিএনএ দিয়ে কি বানাবো? এমআরএনএ। এইটা তোরা সবাই জানিস, ডিএনএ ইজ আ ডাবল স্ট্র্যান্ড, এটা নেক্সট ক্লাসে বোঝাবো। ইট ইজ 5 প্রাইম টু 3 প্রাইম, এটা 3 প্রাইম টু 5 প্রাইম। আচ্ছা এইটা তো ক্লিয়ার না দিয়া, যে 5 কেন লিখছি, 3 কেন লিখছি, বা 3 কেন লিখছি, 5 কেন লিখছি, এটা তো ক্লিয়ার। এইটা ছিল কি ডিএনএ। এইখান থেকে আমি দুটোর থেকে একটাই সিলেক্ট করব, একটাকে ইউজ করব, ওইটাকে ইউজ করে আমি বানাবো কি এমআরএনএ। কেন একটাকে সিলেক্ট করব বলতো সিনা? কারণ এমআরএনএ তো একটা সিঙ্গেল স্ট্র্যান্ড, হয়তো দুটো দরকারই নেই, তাই তো? হ্যাঁ, এরকম ধর তোর তোর ফোনে দুটো ক্যামেরা আছে, কিন্তু তোর তো টিকটক ভিডিও বানানোর জন্য দুটো ক্যামেরা তো একসাথে লাগবে না, একটাই ক্যামেরা লাগবে। একটা ক্যামেরা খারাপ থাকলেও হয়ে যাবে, সেম জিনিস। এই দুটো ডিএনএ দুটো স্ট্র্যান্ড আছে, কিন্তু দুটো স্ট্র্যান্ডই লাগবে না, আমার একটা স্ট্র্যান্ড লাগলেই হয়ে যাবে। ঠিক আছে, কোন স্ট্র্যান্ডকে সিলেক্ট করব বলতো? যেরকম ডিএনএ পল 3 5 প্রাইম টু 3 প্রাইমে কাজ করছিল, এইখানেও আরএনএ পল 5 প্রাইম টু 3 প্রাইমে কাজ করবে। যখন 5 প্রাইম টু 3 প্রাইমে কাজ করবে মানে কি, 3 প্রাইমের পাশে গিয়ে বসবে, এইখানে গিয়ে বসবে, এইখানে। তাহলে আমি এই স্ট্র্যান্ডটা ইউজ করব আর এই স্ট্র্যান্ডটা ইউজ করব না। বোঝাতে পেরেছি? ইউজ করে আমি এমআরএনএটা কিভাবে বানাবো এটা আমি নেক্সট ক্লাসে তোমাদের বোঝাবো। ক্লিয়ার? তো স্যার কোনটা ইউজ করব, কোনটা ইউজ করব না? আচ্ছা, এটা 5 প্রাইম টু 3 প্রাইমে কাজ করবে। আমার যে এনজাইম ছিল, আমার যে মশলা ছিল, ওটা 5 প্রাইম থেকে 3 প্রাইমেই কাজ করবে। তো 5 প্রাইম থেকে 3 প্রাইমে যদি কাজ করে মানে কি, এটা 5 প্রাইম দিয়ে 3 প্রাইম তৈরি করবে। আর যদি 5 প্রাইম থাকে, 5 প্রাইম সবসময় 3 প্রাইমের কাছে থাকে। এটা দেখ একটা ছবি বানাচ্ছি, 5 প্রাইম 3 প্রাইম, এখানে 3 প্রাইম 5 প্রাইম, এই একটা ছবি। আর একটা ছবি বানাচ্ছি 5 প্রাইম 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম, দুটো ছবি বানাচ্ছি। দুটোর মধ্যে কোনটা ভুল আছে? 1 নম্বর ভুল না 2 নম্বর ভুল? বলতো প্রহেলিকা, ত্রিনা, দিয়া, অর্কব, সোহান, কোনটা ভুল আছে? টুটা 2। টুটা প্রহেলিকা এত ডাউটফুল কেন? প্রহেলিকা 1 নম্বর ভুল না 2 নম্বর ভুল? অর্কব 2 নম্বরটা ভুল, তাই তো? বুঝতে পারছিস না, কিন্তু একটু আস্তে আস্তে বুঝছিস, তুই বুঝতে পারছিস। তাহলে 2 নম্বরটা ভুল কেন? 5-এর কাছে 5 কোনোদিন থাকবে না, 5-এর কাছে 3 থাকবে। তো সেই রকমই তো এটা 3 আছে, 3-এর কাছেই তো 5 থাকবে। যদি আমি এইখানে বসাতাম তাহলে তো ভুল হয়ে যেত, 5-এর পাশে 5 বসে যেত, তাহলে তো হতো না। তাহলে আমি সেই জন্য এটাকে ইউজ করব না, আমি এই স্ট্র্যান্ডটাকে ইউজ করব। ঠিক আছে, ইউজ করে কি করে আমি এখানে বানাবো সেই জিনিসটা মানে কি এমআরএনএ, সেটা আমি নেক্সট ক্লাসে পড়বো। নেক্সট ক্লাসে এটা আমার রিকোয়েস্ট, অর্ডার, বকা যাই বলো না কেন, কিন্তু যা যা পড়িয়েছি ডিএনএ রেপ্লিকেশন পুরো পড়ে আসবি। দিয়া যদি না পড়ে আসিস আমি নেক্সট ক্লাসে ঢুকতে দেবো না। ঠিক আছে, সবাই পড়ে আসবি, কারণ নেক্সট ক্লাসে আমি একটু ফাস্ট গিয়ে ট্রান্সক্রিপশন পুরো করব, ট্রান্সলেশন পুরো করব, তার সাথে আর একটা টপিক করব ছোট। তো অনেক বড় জিনিস আমি নেক্সট দিন শেষ করব, সেই জন্য একটু পড়াশোনা করে আসবে। আজকে আমি অনেক স্লো গেছি, কারণ তোদের বেসটা একদম খালি, কিচ্ছু পড়িসনি তোরা, সেই জন্য এতটা টাইম লাগলো। না হলে আজকে আমি ভেবেছিলাম ট্রান্সক্রিপশনও শেষ করব। নো ম্যাটার, আমাদের কাছে এনাফ টাইম আছে। অ্যান্ড নিশ্চয়ই আই এম প্রিটি শিওর দ্যাট সিলেবাস তোমাদের এইবারও রিডিউস হবে। আর আমরা কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো করে নেবো, এই 6টা চ্যাপ্টার করে নেবো। বাকি যে 10টা চ্যাপ্টার থাকবে ওইটা শেষ করতে ম্যাক্সিমাম 3 মাস লাগবে, ম্যাক্সিমাম
তো যদি আমি এখন জুলাই চলছে, হ্যাঁ সরি জুন চলছে, আমি জুনটাও যদি বাদ দিই, জুলাই আগস্ট সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর তোমাদের কিন্তু 16টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো উই হ্যাভ এনাফ টাইম টু কমপ্লিট দ্য থিং। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য সিলেবাস। যেটা আমি আগেই বলেছিলাম, সোহান আর অর্কবের প্রথম ডাউটটা ছিল এটাই, স্যার একদিন মানে সপ্তাহে একদিন ক্লাস হবে, কি করে সিলেবাস শেষ হবে, তাই তো চীনা? এটা তোমারও ডাউট ছিল না যে স্যার কি করে সপ্তাহে একদিন ক্লাস হবে, কি করে আমার সিলেবাস শেষ হবে? এবার মনে হচ্ছে যে সিলেবাস আমাদের কি কিছু ল্যাগিং, আমাদের সিলেবাস কিন্তু অনেক আগে শেষ হবে। তো এইটাই হলো আজকে ক্লাসের জন্য। কোনো কিছু কি ডাউট আছে কারো? এনিওয়ান হ্যাভ এনি ডাউট হোয়াট এভার আই হ্যাভ টট টুডে? কারো কিছু বলার আছে? প্রহেলিকা, আই হোপ সো তুমি অনেক কিছু শিখেছো আজকে, কিভাবে আনসার লিখতে হবে। নেক্সট টাইম যেন ওইটা ফলো হয়। তো আমি কি এন্ড করবো তাহলে ক্লাস, সোহান? হ্যাঁ স্যার। আর চলো টাটা বাই বাই, 5 মিনিট রেস্ট নিয়ে নাও, তারপর আবার তোমাদের ফিজিক্স ক্লাস চালু হবে। চলো টাটা বাই বাই এভরিওয়ান। আই এম এন্ডিং দ্য ক্লাস।